আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন মনে হয়। একটু সাউন্ড শুনতে পেলে হ্যান্ড রেজ করবেন প্লিজ। আমরা শুরু করছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমাদের এই ট্রেনিং কোর্সে। আমি আব্দুল মুকিত, আমার সাথে অলমোস্ট সবারই কথাবার্তা হয়েছে এই কয়দিন। আমি অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আহ, আমি গ্রাজুয়েশন অফ এশিয়া পেস থেকে 2 বছর আগে অফ বাংলাদেশ হিসেবে আছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এই কোর্সটা আমি কোঅর্ডিনেট করছি। আপনাদের সাথে অনেক কথা হয়েছে এই কদিন। আর ভবিষ্যতেও আমাদের আরো 10টা সেশন হবে ইনশাল্লাহ। আমি কোঅর্ডিনেট করব। তো যে কোনো প্রয়োজনে আপনারা যেরকম আমার সাথে আগেও কথা বলেছেন, ভবিষ্যতেও কথা বলার সুযোগ থাকছে। তো আমাদের এই কোর্সটা সম্পর্কে যদি একটু বলি, আমাদের কোর্সটা হচ্ছে পারফরমেন্স বেসড সাইজমিক ডিজাইন অফ স্ট্রাকচারস। আর এই কোর্সটাতে অ্যাডভাইজার হিসেবে আছেন প্রফেসর ডক্টর ইফতেখার আনাম স্যার, এবং ইনস্ট্রাক্টর হিসেবে আছেন দুইজন। একজন হচ্ছেন মোহাম্মদ নাজমুল আলম স্যার, এস পিএইচ, এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ মাহাদি হাসান স্যার, এস। তো আমি এই পর্যায়ে ফ্লোর দিতে চাচ্ছি মোহাম্মদ নাজমুল আলম স্যারকে। আহ, স্যার প্লিজ কন্টিনিউ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হুম, আমরা এই আজকে ফার্স্ট সেশন আমরা শুরু করি। সবাই দেখতে পাচ্ছেন? আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমাদের ট্রেনিং কোর্সের নাম হচ্ছে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন অফ স্ট্রাকচারস। এটা
20 ঘন্টার একটা ট্রেনিং সেশন, ট্রেনিং হবে। উম, এটা অর্গানাইজ করছে অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট। আজকের সেশনে যা যা দেখানো হবে, এটার একটা কন্টেন্ট এখানে দেয়া আছে। আমরা প্রথমে কোর্স কন্টেন্ট দেখব, কোর্সের আউটকাম দেখব, তারপরে স্কেজুল, ওরিয়েন্টেশন, সবার সাথে একটু পরিচিত হওয়া, তারপরে অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, এইম, এইমের ব্যাপারে একটু পরিচিতি, তারপরে আমরা সেশন ওয়ানের মূল টপিকে চলে যাব। এই কোর্সের কন্টেন্ট এটা আপনাদের লিফলেটেও ছিল একই রকম। তারপর আমি একটু যদি বলি সংক্ষেপে, সেশন ওয়ান আজকে আমরা পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলবো। এটা বলতে কি বুঝি, পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের মাধ্যমে ডিজাইন করতে গেলে তখন কি কি প্যারামিটার আমার লাগবে, যেমন সাইসমিক হ্যাজার্ড, স্ট্রাকচারাল পারফরমেন্স, অবজেক্টিভ, তারপরে অন্যান্য কোড বেসড বা ডিজাইন অ্যাপ্রোচের সাথে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের ডিফারেন্সটা কি, কখন আমরা পারফরমেন্স বেসড ডিজাইন করব, আর পারফরমেন্স অবজেক্টিভ গুলো কিভাবে সেট করব, এগুলো পরবর্তীতে আলোচনা হবে। এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো নিয়ে কথা বলবো, আর কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। সেশন টুতে আমরা ডিটেইল আলোচনা করব সাইসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্ট নিয়ে, আহ, যেটা আজকে আমরা ইন্ট্রোডিউসড হব সাইসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্টের ব্যাপারে। পরবর্তীতে এটা ডিটেল করব। সেশন থ্রিতে পারফরমেন্স লেভেল এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া নিয়ে ডিটেল আলোচনা করব। 4 নাম্বার সেশনে আমরা মডেলিং এ চলে যাব, নন লিনিয়ার মডেলিং এবং অ্যানালাইসিস। এখানে নন লিনিয়ার বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস এবং স্ট্রাকচার, এবং নন লিনিয়ার বিহেভিয়ার কিভাবে আমরা ডিফাইন করব, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড বা লাম্প প্লাস্টিসিটি। তারপরে আমরা যদি ডাইনামিক লোড চিন্তা করি, হিস্টেরেটিক বিহেভিয়ারটা কেমন হবে, স্ট্রেংথ লস কিভাবে হয়, একটা সাইকেলের মধ্যে স্ট্রেংথ লস হতে পারে, সাইকেল টু সাইকেল ডিগ্রেডেশন হতে পারে, এগুলো আমরা দেখব সেশন ফোরে। এবং মডেলিং এর আরেকটা পার্ট হচ্ছে সেশন ফাইভ। ওইখানে ফাইবার মডেলিং, প্লাস্টিক হিঞ্জ মডেলিং অ্যাপ্রোচ গুলো দেখব কিভাবে করতে হয়। আরসি স্ট্রাকচারের জন্য মডেলিং স্ট্র্যাটেজিস গুলো দেখব। শেষে আমরা টাইম হিস্ট্রি অ্যানালাইসিস বা নন লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিস কিভাবে আমরা করি সেটা দেখব। সেশন ফাইভে, সিক্সে এসে আমরা অ্যানালাইসিসের পরে পরে পারফরমেন্স ইভালুয়েট করব স্ট্রাকচারের। সেটা নতুন বিল্ডিং, এক্সিস্টিং বিল্ডিং, দুই ক্ষেত্রেই দেখব কিভাবে করতে হয়। পারফরমেন্স ইভালুয়েশন করতে করার জন্য কি কি প্যারামিটার সেট করতে হয়, এএসসি, ফেমা, P58, এগুলো দিয়ে আমরা দেখব, মানে গাইডলাইন অনুযায়ী কিভাবে করে। আম, তারপরে আমরা পারফরমেন্স ইভালুয়েট করার ক্ষেত্রে পারফরমেন্স আমার সাইসমিক হ্যাজার্ডের সাথে রিলেটেড। আমি ডিজাইন বেজ আর্থকোয়েক যদি চিন্তা করি, তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়া একরকম সেট করতে হয়। ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকোয়েক চিন্তা করলে ডিজাইন পারফরমেন্স আরেকভাবে ইভালুয়েট করতে হয়। সেগুলো আমরা ডিটেল দেখব, পারফরমেন্স কিভাবে ইভালুয়েট করতে হয় স্ট্রাকচারের। তারপরে সেশন সেভেনে একটা নতুন স্ট্রাকচারের ডিজাইন কিভাবে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন অ্যাপ্রোচে করব, এই অ্যাপ্লিকেশনটা দেখব। এটা কন্টিনিউয়েশন থাকবে সেশন 8-এ। 2টা সেশন লাগবে এটা কমপ্লিট করতে।
আর আমরা যদি স্পেশাল স্ট্রাকচার চিন্তা করি, যেমন সুপার টল বিল্ডিং অথবা ইরিগুলার বা কমপ্লেক্স স্ট্রাকচার, সেক্ষেত্রে পারফরমেন্স বেসড ডিজাইন কিভাবে অ্যাপ্লাই করতে হয় সে ব্যাপারে আমরা আলোচনা করব। সবশেষে সেশন 10, পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের ক্ষেত্রে অনেক ধরনের স্ট্যান্ডার্ড বা গাইডলাইন এখন পাওয়া যায়। ইউএসএ বা অন্যান্য দেশে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোকোডেও পাওয়া যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, যে কোন কোডে কি পিপিডি নিয়ে কি ধরনের কথা বলছে, এবং কোনো ধরনের ডিফারেন্স আছে কি না, বা কারা কিভাবে চিন্তা করে। এই হচ্ছে টোটাল আমাদের 10টা সেশন। কোর্স আউটকাম, আমরা এই কোর্সটা করলে কি কি জানতে পারবো, বেসিক্যালি 3টা জিনিস এখানে বলা যায়। আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন প্রিন্সিপালস, প্রিন্সিপালস গুলো কি সেগুলো আমরা জানতে পারবো, ফিলোসফিটা কি সেটা জানতে পারবো, ডিজাইন, রেট্রোফিটিং, অ্যাসেসমেন্ট সব ক্ষেত্রেই। 2 নাম্বার হচ্ছে মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস প্রফিসিয়েন্সি, কিভাবে মডেল করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, কিভাবে নন লিনিয়ার মডেলিংটা করা যায়, অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেগুলো, ডাইনামিক অ্যানালাইসিস, কি কি কনসিডারেশন দরকার মডেলিং এবং অ্যানালাইসিস, এই জিনিসগুলো আমরা ডিটেল জানবো। পরবর্তীতে অ্যানালাইসিস এবং ডিজাইনের পরবর্তীতে রেজাল্ট বা ইভালুয়েশনটা কিভাবে করতে হবে, কিভাবে ইন্টারপ্রেট করতে হবে ডেটা, এবং এই ডেটাগুলো কিভাবে আমরা ডিজাইনের সাথে কম্পেয়ার করব। মানে ডিজাইন বা অ্যাসেসমেন্টে আমরা কিভাবে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার সাথে সেটা স্যাটিসফাই করলো কিনা, বা না করলে কি হবে, স্যাটিসফাই কিভাবে করানো যায় সেগুলো নিয়ে জানা যাবে। ডেটা ইন্টারপ্রিটেশন, আউটপুট গুলো নিয়ে কাজ করা, এই 3 ধরনের স্কিল এখান থেকে পাওয়া যাবে আশা করি। আমাদের এই কোর্সের স্কেজুল এটা আপনারা সবাই জানেন। তো অনেকের কিছু রিকোয়ারমেন্ট ছিল যে চেঞ্জ করা যায় কিনা, এটা আমরা এই সেশনের লাস্টে আলোচনা করব কিভাবে এটাকে চেঞ্জ করা যায়। আম, আমরা জানি 20 আওয়ার্স, 2 ঘন্টা করে পার সেশন, 10টা সেশন হবে। আজকে 6 তারিখ শুরু হলো। আর উইকলি 3 দিন করতে চাচ্ছি, এটা 2 দিনও করা যেতে পারে যদি প্রেশার হয়ে যায়। আর টেন্টেটিভ ডেট অফ ক্লোজিং এই নভেম্বর মাসের লাস্টের দিকে হবে, অথবা আমরা যদি আরো 2 দিন করে করি তাহলে হয়তো ডিসেম্বর মাসেও যাবে। আমাদের এই ওরিয়েন্টেশন অ্যাডভাইজার, আমাদের এই কোর্সের অ্যাডভাইজার হচ্ছেন ইফতেখার আনাম স্যার। উনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টের প্রফেসর। ইনস্ট্রাক্টর আমরা 2 জন, আমি নাজমুল আলম, আব্দুল মুকিত আমার পরিচয় দিয়েছেন একটু আগে। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টে আমি সিনিয়র লেকচারার হিসেবে আছি, আর বুয়েটে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছি। আমার সাথে আছেন আরেকজন, মেহেদি হাসান। আম, উনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে সিভিল ডিপার্টমেন্টে পার্ট টাইম লেকচারার হিসাবে আছেন, এবং এইমে অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এই অর্গানাইজেশনে সে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। পাশাপাশি বুয়েটে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছেন। পার্টিসিপেন্টদের লিস্ট অনেক লম্বা, আমি এত এক্সপেক্ট করিনি। আম, এখানে দেখা যাচ্ছে না অবশ্য এখন সবার নাম, জব ডেসক্রিপশন, অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের লিস্ট দেওয়া আছে এখানে। পরবর্তীতে আমরা এগুলো দেখে নিতে পারবো।
এখন একটু বলতে চাই এম অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি। সার্ভিস এখানে কনসালটেন্সি রিলেটেড সব ধরনের সার্ভিসই দেওয়া হয়। আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, এমইপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের আন্ডারে আমরা এই ট্রেনিংটা নিচ্ছি। রিসার্চ কোলাবোরেশন, রাজুক অ্যাপ্রুভাল, কনস্ট্রাকশন কেমিক্যালস ইত্যাদি। আমাদের এই এইম টিমে যারা কি রিসোর্স পার্সন হিসেবে আছেন, ওয়ামিয়া রাইসা খান অ্যাসিঞ্জ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। ডক্টর ইফতেখার আনাম প্রফেসর, ইউএপি, উনি আমাদের এইম টিমের টিম লিডার হিসেবে আছেন। এমতাজুল হক অ্যাসোসিয়েট প্রফেসর, ইউএপি, আমাদের জিওটেকনিক্যাল স্পেশালিস্ট। আমি নাজমুল আলম লিড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, এমডি আসাদুজ্জামান পিএমপি, উনি প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছেন। ইঞ্জিনিয়ার সোহানা হায়দার জেনারেল ম্যানেজার হিসেবে আছেন। আমাদের আপকামিং কিছু ট্রেনিং এর লিস্ট এখানে করা দেয়া আছে অনেকগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ। প্রথম যেটা দেখতে পাচ্ছি আমরা পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন স্ট্রাকচারস, এটা আমাদের এখন চলছে, অনগোয়িং। আর আপকামিং অনেকগুলো লিস্ট এখানে দেয়া আছে। আমি যদি দুই একটা বলি, যে সাইসমিক ডিজাইন, শেয়ার ওয়াল, ডায়াফ্রাম এগুলো বা স্ল্যাবের ডিটেলিং, বিম কলাম জয়েন্টের, ল্যাব স্লাইস, সাইসমিক ডিটেলিং অফ আরসি স্ট্রাকচার, কম্প্রিহেনসিভ ট্রেনিং কোর্স অন রেসপন্স স্পেকট্রাম, নন লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস বা পুশ ওভার, এক্সিস্টিং বিল্ডিং অ্যাসেসমেন্ট, রেট্রোফিটিং, ইটেপস রিলেটেড কোর্স, ইভালুয়েশন অফ এক্সিস্টিং কনক্রিটের স্ট্রেংথ বা প্যারামিটার কিভাবে বের করতে হবে, ইভালুয়েট করতে হবে, অ্যাসেসমেন্ট মেথডস অ্যাকর্ডিং টু SC41, ব্রিজ ডিজাইন, এইগুলো নিয়ে আমরা চিন্তা করছি। পরবর্তীতে ট্রেনিং করাবো। পার্টিসিপেন্টসদের যদি রিকোয়ারমেন্ট থাকে সেভাবেও আমরা ট্রেনিং চিন্তা করতে পারি। জিওটেকনিক্যালেও আমরা চিন্তা করছি পাইল ক্যাপ, তারপরে ডাইনামিক প্রপার্টিজ অফ সয়েল অ্যান্ড সাইট স্পেসিফিক রেসপন্স স্পেকট্রাম কিভাবে ইভালুয়েট করতে হয়, পাইল টেস্টিং টেকনিক, ম্যাট ফাউন্ডেশন ডিজাইন, ইনকর্পোরেটিং সেটেলমেন্টকে কিভাবে ইনকর্পোরেট করতে হয়, সয়েল স্ট্রাকচার ইন্টারেকশন, রিটেনিং সিস্টেম, মাল্টি স্টোরেজ বেসমেন্ট যদি থাকে, পাইল ড্রাফট ডিজাইন প্লেক্সিস 3D তে, আর সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিস বাংলাদেশ কনটেক্সট। এই জিনিসগুলো চিন্তা করছি আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। প্রফেশনাল ডেভেলপমেন্টে আমি নিজে একটা ট্রেনিং করাতে চাই, পিঞ্চ রেজিস্ট্রেশন ট্রেনিং, কিভাবে প্রফেশনাল ইঞ্জিনিয়ার রেজিস্ট্রেশন করার জন্য কি কি নলেজ দরকার, কিভাবে আগাতে হবে, এটা নিয়ে আমি একটা ট্রেনিং করাবো ইনশাল্লাহ। এছাড়াও বিল্ডিং সার্ভিস, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, ফায়ার সেফটি এগুলো নিয়েও ট্রেনিং আমাদের আসবে কিছুদিন পর। এই হচ্ছে এম রিলেটেড কথা ছিল। এখন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। সরি, তার আগে আমি মেহেদিকে বলবো, আমাদের ইনস্ট্রাক্টর আরেকজন, মেহেদি যদি তার পরিচয়টা দেয়। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আহ, আমি বিএসসি করেছি এশিয়া প্যাসিফিক থেকে, মাস্টার্স করেছি বুয়েট থেকে, এখন এখানে পিএইচডি করছি জিওটেকের, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর এই কোর্সের সাথে আমি ইনভলভ আছি এবং হচ্ছে
পারফরমেন্স বেসড সিসমিক ডিজাইন এই টাইপের কোর্স আমরা এর আগেও করাইছিলাম। এটা খুব সম্ভবত 2018-19 সালের দিকে। তখন আমরা এটাকে বলতাম নন লিনিয়ার টাইম হিস্ট্রি অ্যানালিসিস। তো ওইটার সাথে পারফরমেন্স বেসড ডিজাইনটাকে ইনকর্পোরেট করে আমাদের এই কোর্সটা, ইনশাল্লাহ দেখা যাক 10টা সেশন আছে। এটা ইনশাল্লাহ ভালো মতো করে শেষ করতে পারবো। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মেহেদি। আমি কন্টিনিউ করি। জি ভাই। আমাদের সেশন ওয়ানের নামটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন। এই সেশনে আমরা কি কি কভার করব? অ্যাপ্রোচেস টু সাইসমিক ডিজাইন। সাইসমিক ডিজাইনের কি কি অ্যাপ্রোচ আমরা দেখেছি বা আছে, কম্প্যারিজন এবং অ্যাপ্রোচেস। অ্যাপ্রোচগুলোর মধ্যে কি ধরনের পার্থক্য আছে বা কি সিমিলারিটি আছে, কম্প্যারিজন তাদের মধ্যে আমরা দেখব। তারপরে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন প্রসিডিউর, প্রসিডিউরটা কি সেটা আমরা দেখব। পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন করতে গেলে কি কি প্রসিডিউর ফলো করতে হয়, কিভাবে আগাতে হয়, মেথোডোলজি বলা যায় এটাকে। আম, তারপরে আহ, এই পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন প্রসিডিউরের মধ্যেই কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, যেমন আটকে গ্রাউন্ড মোশন। আটকে গ্রাউন্ড মোশন কিভাবে সিলেক্ট করতে হবে, কিভাবে স্কেলিং করতে হবে, গ্রাউন্ড মোশন, তারপরে গ্রাউন্ড মোশনের স্কেলিং এবং সিলেকশন কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এই জিনিসগুলো। আহ, তারপরে হচ্ছে স্ট্রাকচারাল পারফরমেন্স লেভেল। আমরা কি ধরনের গ্রাউন্ড মোশন দিতে চাই, সরি, মানে তার আগে বলি যে পারফরমেন্স লেভেল মানে আর্থকোয়েক আসলো আমাদের বিল্ডিং এ বা স্ট্রাকচারে, আমরা এটার জন্য কি লেভেলের পারফরমেন্স চাই। যে বিল্ডিং আর্থকোয়েক আসলো ভেঙে পড়ে যাবে, অথবা আর্থকোয়েক আসলো বিল্ডিং এর কিছুই হয়নি, কোন লেভেলের পারফরমেন্স আমি চাই সেটা কিভাবে সেট করতে হয় সেটা আমরা জানবো। পারফরমেন্স লেভেল কত ধরনের হয় সেটা জানবো। সাইসমিক হ্যাজার্ড লেভেল। সাইসমিক হ্যাজার্ড লেভেল বলতে আহ, যেমন ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকোয়েক, ডিজাইন বেসিস আর্থকোয়েক, অথবা সার্ভিস লেভেল আর্থকোয়েক, এগুলো হচ্ছে হ্যাজার্ড লেভেল। কোন লেভেলে কি ধরনের পারফরমেন্স স্ট্রাকচার দেখাবে, এটা এই দুইটাকে একসাথে করে আমরা যখন এটাকে সেট করব তখন এটাকে বলা হয় পারফরমেন্স অবজেক্টিভ। অবজেক্টিভ সেট করতে হবে যে আমি পারফরমেন্স লেভেল এটা চাই ওই ধরনের হ্যাজার্ড লেভেলে, এটা হচ্ছে পারফরমেন্স অবজেক্টিভ। এটা আমরা সেট করব। তাহলে আমাদের হ্যাজার্ড বা সাইজ আটকে গ্রাউন্ড মোশনটা কত নিব, সেটা আমাদের জানা হয়ে যাবে। স্ট্রাকচারের পারফরমেন্স আমি কি দেখতে চাই সেটা জানা হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা অ্যানালাইসিসে যাব। এর আগে এই জিনিসগুলো সেট করে নিতে হবে। অ্যাপ্লিকেশন অফ পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড অনেক অ্যাপ্লিকেশন আছে। এখানে আহ, দুই তিনটা অ্যাপ্লিকেশন আমি হয়তো দেখাবো কয়েকটা ক্ষেত্রে যে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন করে বিল্ডিং বা স্ট্রাকচার ওয়ার্ল্ড ওয়াইড কোথায় কোথায় আছে। তারপরে আমরা দেখব স্ট্যান্ডার্ডস অ্যান্ড গাইডলাইন্স অন পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন। কিছু স্ট্যান্ডার্ড বা গাইডলাইন দেখব আমরা। এই হচ্ছে আজকে ইন্ট্রোডাক্টরি কথা। একটা একটা করে আমরা আগাই। প্রথমে ছিল অ্যাপ্রোচেস টু সাইসমিক ডিজাইন। সাইসমিক ডিজাইনের কি কি অ্যাপ্রোচ আমরা জানি বা আছে। প্রথমে হচ্ছে ফোর্স বেসড ডিজাইন, এফবিডি। ফোর্স বেসড ডিজাইন আমরা যেটা প্র্যাকটিস করি আমাদের বিল্ডিং ডিজাইনে বা স্ট্রাকচার ডিজাইনে, সেটাই মানে আমরা কারেন্টলি যে এটা অ্যাপ্লাই করি। যেমন এটা দেখলেই বোঝা যাবে ফোকাসটা কি, স্ট্রেংথ অফ দ্য স্ট্রাকচার, স্ট্রাকচারের স্ট্রেংথ
হচ্ছে আমাদের ফোকাস এই ক্ষেত্রে। অবজেক্টিভটা হচ্ছে দ্য প্রাইমারি গোল ইজ টু এনশিওর দ্যাট দ্য বিল্ডিং ক্যান উইথস্ট্যান্ড ম্যাক্সিমাম সাইসমিক ফোর্সেস বাই ইউজিং ফোর্স ক্যালকুলেশনস বেসড অন সাইসমিক হ্যাজার্ড ডেটা। মানে হ্যাজার্ড ডেটা বলতে বোঝাচ্ছে আর্থকোয়েকের জন্য যে জেড ভ্যালু সাইসমিক জোন সেটা, তারপরে স্ট্রাকচারের ফ্লেক্সিবিলিটি বা স্ট্রাকচারের পারফরমেন্স, ওইগুলোর উপর বেস করে আমরা কিন্তু ক্যালকুলেট করি, আর্থকোয়েক বেস শিয়ার ক্যালকুলেট করি ফোর্স বেসড। এটাই হচ্ছে আমাদের এই ফোর্সে বিল্ডিং বা স্ট্রাকচারটা টিকে থাকতে হবে। ওইভাবে চিন্তা করি আমরা। যেমন আর্থকোয়েকে বেস শিয়ার 2/3 ZICS বাই আর ইন্টু ডব্লিউ, ওটা ক্যালকুলেট করে বিল্ডিং বা স্ট্রাকচার ডিজাইন করি। ওই ফোর্সে বেস শেয়ারে স্ট্রাকচারটা টিকে থাকতে হয়, ফোর্স বেসড যেটা। অ্যানালাইসিস মেথড কি হয়? রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস হতে পারে, এটা লিনিয়ার অ্যানালাইসিস, ডাইনামিক কিন্তু লিনিয়ার অ্যানালাইসিস, অথবা ইকুইভ্যালেন্ট ল্যাটারাল ফোর্স বা স্ট্যাটিক মেথড যেটা, ইকুইভ্যালেন্ট লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস যেটা সেটা। কি ফিচার্স কি? সিম্পল অ্যান্ড প্রেসক্রিপটিভ, মানে সিম্পল মানে খুবই সহজে ক্যালকুলেট করা যায়, আর কোড বা গাইডলাইন এটাকে প্রেসক্রাইব করে, একেবারে প্রিডিফাইন্ড, আগে থেকে বলে দেওয়া হয় যে এভাবে এভাবে ডিজাইন করতে হবে। আমাদের হাতে কিছু নাই। আহ, এটা কোড ড্রিভেন, কোডে বলে দেয়া থাকে, প্রেসক্রাইব করা থাকে স্ট্রাকচার, ওই সাইসমিক ফোর্সটাকে অবশ্যই রেজিস্ট করতে হবে। ডিজাইন ফোকাসটা কি? এনশিওর দ্যাট দ্য স্ট্রাকচার ডাজ নট কলাপস ডিউ টু ল্যাটারাল সাইসমিক ফোর্সেস, কলাপস করবে না, এটা আমাদের এনশিওর করতে হয়। অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল টু অ্যাপ্লাই, মানে সহজ, বুঝতে সহজ, ইমপ্লিমেন্ট করতেও সহজ, আর কোড গাইডলাইন একেবারেই ক্লিয়ারলি বলে দেয়া আছে কি করতে হবে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পারফরমেন্স কি হবে স্ট্রাকচারের, সেটা কনসিডার করা হয় না, সেটা এখানে নাই। পারফরমেন্স লেভেলটা কি হবে, কিরকম পারফর্ম করবে সেটা এক্স্যাক্টলি জানা যায় না। ওভার ডিজাইন হয় কোড বেসড, ওভার ডিজাইন অবশ্যই ওভার ডিজাইন হয়, যেহেতু আমি ইকুইভ্যালেন্ট চিন্তা করে নিচ্ছি স্ট্যাটিক, সো এটা অবশ্যই ওভার ডিজাইন হবে। ইনইলাস্টিক বিহেভিয়ারের ক্ষেত্রে লিমিটেশন আছে, মানে আমরা হয়তো ইনইলাস্টিক চিন্তা করি সিডি বা আর দিয়ে, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর বা মডিফিকেশন ফ্যাক্টর দিয়ে, কিন্তু অ্যাকচুয়াল কনসিডারেশনটা হয় না, লিমিটেশন আছে ইনইলাস্টিক বিহেভিয়ারের ক্ষেত্রে। এটা আমরা সবাই পরিচিত ফোর্স বেসড ডিজাইনের সাথে। পরে আরেকটা অ্যাপ্রোচে যাই, ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইন, ডিবিডি। ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইনে আমাদের টার্গেট হচ্ছে, ফোকাসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ড্রিফট কন্ট্রোল, মানে ডিসপ্লেসমেন্ট এবং ড্রিফটটাকে একটা লিমিটের মধ্যে রাখতে চাই, আমাদের টার্গেট হচ্ছে এটা। অবজেক্টিভ কি? দ্য গোল ইজ টু লিমিট দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ট্রাকচার, যেটা বললাম, মানে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটাকে লিমিটের মধ্যে রাখতে চাই, এনশিওরিং দ্যাট দ্য বিল্ডিং ডাজ নট ডিফর্ম এক্সেসিভলি আন্ডার সাইসমিক লোডস। অ্যানালাইসিস মেথড কি হতে পারে? পুশ ওভার অ্যানালাইসিস, এটা হচ্ছে টিপিক্যালি ইউজ করা হয় ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইনের ক্ষেত্রে, পুশ ওভার অ্যানালাইসিস অ্যাপ্রোপ্রিয়েট। কি ফিচার্স কি কি আছে? নন লিনিয়ার বিহেভিয়ার কনসিডার করা হয়, স্ট্রাকচারের নন লিনিয়ারিটি চিন্তা করা হয় এখানে এক্সটেন্সিভলি। ড্রিফট কন্ট্রোল,
ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা ড্রিফট একটা লিমিটের মধ্যে থাকতে হবে, এটার কন্ট্রোলিংটা করা হয়। আহ, আর হচ্ছে এনার্জি ডিসিপেশনের ব্যাপার আছে, এটা অ্যালাউ করে। যেমন ইল্ডিং বা ড্যাম্পিং এর মাধ্যমে আমরা কিন্তু নর্মালি যেটা জানি, লিনিয়ার অ্যানালাইসিসে আমরা যেটা করি মানে ফোর্স বেসড যেটা ছিল, 5% ড্যাম্পিং ধরা হয়। নন লিনিয়ার অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু 8% ড্যাম্পিং ধরা যায়, আরসি স্ট্রাকচারে, স্টিল স্ট্রাকচারে আরো বেশি, 10% বা আরো বেশি হতে পারে। সো ড্যাম্পিং যত বেড়ে যাবে, এনার্জি ডিসিপেশনটা তত বাড়তে থাকবে। সো এটা এখানে অ্যালাউ করা হয় এনার্জি ডিসিপেশনের বিষয়টা। অ্যাডভান্টেজেস কি কি আছে? রিয়েলিস্টিক স্ট্রাকচারাল বিহেভিয়ার পাওয়া যায়। অ্যাকচুয়ালি স্ট্রাকচার তো লোড আসলে নন লিনিয়ার স্টেটে চলে যায়। আহ, তো ওই বিহেভিয়ারটা আমরা জানতে পারি। ওভার ডিজাইনের ক্ষেত্রে ওভার ডিজাইন হয় না, এটাকে রিডিউস করা যায় ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইন করে। আর বেটার ফর ফ্লেক্সিবল স্ট্রাকচারস, যদিও পুশ ওভার অ্যানালাইসিসের অনেক লিমিটেশন আছে, ফ্লেক্সিবল স্ট্রাকচার হলে এটা বেটার পারফরমেন্স দেখায়, বা কমপ্লেক্সিটি নাই, কম। স্টিফ যদি হয়, স্ট্রাকচারের স্টিফনেস অনেক বেশি হলে, রিজিড হলে, তখন পুশ ওভার অ্যানালাইসিস করাটা কমপ্লেক্স হয়ে যায়। আহ, তার পারফরমেন্স, অ্যাকচুয়াল পারফরমেন্সটা শো করে না অনেক ক্ষেত্রেই। ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস, কম্পিউটেশনাল টাইম অনেক বেশি লাগে, যার কারণে এক্সপেন্সিভ হতে পারে, কস্টলি হতে পারে, যেহেতু আহ, অনেক লাইসেন্সড সফটওয়্যার দিয়ে কাজ করতে হয়। অ্যানালাইসিস রান করলে অনেক সময় লাগে, অনেক নলেজেবল হওয়া লাগে, যার কারণে এটা কস্টলি হতে পারে। থার্ড, আমরা যেটা দেখব আমাদের যে টপিক, পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন। এটার ফোকাস হচ্ছে পারফরমেন্স অ্যাক্রস সাইসমিক ইভেন্টস। সাইসমিক ইভেন্টস, ইভেন্টস অনেক ধরনের ইভেন্ট থাকতে পারে। আহ, যেমন আমরা একটা স্ট্রাকচারকেই বিভিন্নভাবে চিন্তা করি। যেমন একটা বিল্ডিং চিন্তা করলাম, এই বিল্ডিং এর পারফরমেন্স টা কিরকম হবে আর্থকুয়েক আসলে। এখন কোয়েশ্চেন হচ্ছে কোন লেভেলের সাইসমিক হ্যাজার্ড আসবে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি সিম্পলি বলি, যদি অকুপেন্সি টাইপ 2 হয়, মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেক্ষেত্রে সার্ভিস লেভেল আর্থকুয়েকে বিল্ডিং এর পারফরমেন্স হওয়া উচিত ইমিডিয়েট অকুপেন্সি, যেখানে কোনো ধরনের ড্যামেজ বা কিছু নাই। এটা বিল্ডিংটা আর্থকুয়েক চলে যাওয়ার পরে আবার ইউটিলাইজ করা যাবে। যদি বিল্ডিং এ ডিজাইন বেসিস আর্থকুয়েক ওই লেভেলের হ্যাজার্ড আসে বা আর্থকুয়েক আসে, তাহলে আমাকে লাইফ সেফটি, লাইফ সেফটি পারফরমেন্স লেভেল চিন্তা করতে হবে, সেক্ষেত্রে কিছু ড্যামেজ হবে। আর যদি ম্যাক্সিমাম কনসিডার আর্থকুয়েক চিন্তা করি, ওই ক্ষেত্রে বিল্ডিং এর অবস্থা কি হবে? যেমন কলাপস প্রিভেনশন, কোন রকম বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে, কলাপস করবে না, কিন্তু জাস্ট গ্রেভিটি লোড নেওয়ার মতো তার এবিলিটি থাকবে আর্থকুয়েক ইভেন্ট শেষ হওয়ার পরে। সো বিভিন্ন সাইসমিক ইভেন্টে তার বিভিন্ন রকমের পারফরমেন্স শো করবে। এই বিষয়টাই এখানে নিয়ে আসা হচ্ছে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনে। অ্যানালাইসিস মেথড টিপিক্যালি নন লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিস বা টাইম হিস্ট্রি অ্যানালাইসিস বলা যায়, নন লিনিয়ার টাইম হিস্ট্রি অ্যানালাইসিস বা রেসপন্স হিস্ট্রি অ্যানালাইসিস বলে অনেকে। কি ফিচার্স কি কি আছে? পারফরমেন্স অবজেক্টিভ, অবজেক্টিভ সেট করতে হবে, এটা আমরা দেখবো একটু পরে। পারফরমেন্স অবজেক্টিভটা কিভাবে সেট করতে হয়।
নন লিনিয়ার ডাইনামিক সিমুলেশন করতে হবে, কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, এখানে সেফটি, সার্ভিসেবিলিটি, রিপেয়ারেবিলিটি এবং ফাংশনালিটি, মানে পোস্ট ইভেন্ট আর্থকোয়েক হয়ে যাওয়ার পরে রিপেয়ারেবিলিটি কেমন থাকবে, ফাংশনালিটি কেমন থাকবে, আহ, আহ, মানে এই জিনিসগুলো যেন আহ, আগে থেকে চিন্তা করা হয় এই পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের ক্ষেত্রে। রিস্ক বেসড, এটা বেসড অন প্রবাবিলিস্টিক সাইসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্টস, এবং এটা প্রবাবিলিস্টিক সাইসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্টটা আসলে কি সেটা আমাদের জানতে হবে একটু। প্রবাবিলিস্টিক হচ্ছে ফিউচারে কি আর্থকোয়েক আসতে পারে, সিনথেটিক একটা আর্থকোয়েক আমি চিন্তা করব আসলে, মানে হ্যাজার্ড লেভেল চিন্তা করব, সেটা প্রি মানে পাস্ট আর্থকোয়েক বা পাস্ট ইভেন্ট গুলোকে, এবং ফল্ট লাইন কোথায় বা ইপিসেন্টার কোথায়, রাফ রাপচার এরিয়া কতটুকু, এইগুলো অনেক ক্যারেক্টারিস্টিক্স চিন্তা করে প্রবাবিলিস্টিক সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিস করা যায়। মূলত প্রবাবিলিস্টিক সাইসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্টটা হচ্ছে এরকম যে আমরা যেমন সহজভাবে যদি বলি, বিএনবিসি তে যেমন জেড ভ্যালু গুলো আছে, জোন কোএফিসিয়েন্ট, এগুলো আমরা কিভাবে পেলাম? এক কথায় বলতে গেলে প্রবাবিলিস্টিক সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিস করে আমরা এই জেড ভ্যালু গুলো ক্যালকুলেট করতে পারি। ইভেন এটা না, আমরা চাইলে একটা নির্দিষ্ট যে জায়গায় আমি বিল্ডিং করব শুধু ওই পয়েন্টের জন্য আমি জেড ভ্যালু কত ধরা উচিত সেটা ক্যালকুলেট করতে পারবো। সেটাকে যদিও সাইট স্পেসিফিক বলে এটাকে। বেনিফিট কি কি হতে পারে, কি কি আছে আমাদের দেখি। টেইলর ডিজাইন, ডিজাইনটাকে আমি টেইলরিং করতে পারি আমার মতো করে। এটা একেবারে কোড বেসড না, কোড বেসড না, এটা আমি পারফরমেন্স লেভেল কি হবে সেটা আমি আমার মতো সেট করব, মানে স্পেসিফাই করব আমার নিডটা কি, সেটার উপর বেস করে আমি টেলর করতে পারি, কাস্টমাইজড ডিজাইন বলা যায়। ইমপ্রুভ সেফটি, সেফটি ইমপ্রুভ করবে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন করলে। কারণ কোড বেসড বা ওই ধরনের ডিজাইন করতে গেলে যেটা হয়, আমাদের দেখা যায় বিল্ডিং এর সবগুলো এলিমেন্ট যে সেফ এরকম কিন্তু আমি এনশিওর করতে পারি না, যেহেতু নন লিনিয়ার হয় না, বা লোকালি কোনো জায়গায় উইকনেস থাকতে পারে, আবার কোনো জায়গায় ওভার ডিজাইন হবে। তো দেখা যাবে এখানে আমি কিন্তু যে জায়গায় ওভার হবে সেটাকে কস্ট ইফেক্টিভ করা যাবে, কমানো যাবে, আর যে জায়গায় আন্ডার ডিজাইন হবে সেই এলিমেন্ট গুলো, কলাম বা বিম বা ওই এলিমেন্টটাকে আমি সেফটি এনশিওর করতে পারবো। তো ইমপ্রুভ সেফটি প্লাস কস্ট ইফিসিয়েন্সি দুইটাই হবে। সাস্টেনেবল হবে অবশ্যই, কারণ আমি ফিউচারে চিন্তা করব যে পোস্ট আর্থকুয়েক এটা কত তাড়াতাড়ি রিকভার করবে, রিকভারিটা কেমন হবে, রেজিলিয়েন্ট হবে কিভাবে, সেটা আগে থেকে চিন্তা করা হয়। তাতে করে দেখা যায় আমার খুব বেশি লস হয় না, এবং মেটেরিয়ালের পরিমাণও রেট্রোফিটিং এর ক্ষেত্রে কম লাগে, এবং এটা সাস্টেনেবল চিন্তা করা যায়। চ্যালেঞ্জেস, কি কি চ্যালেঞ্জ থাকতে পারে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনে? কমপ্লেক্সিটি, অ্যাডভান্স কম্পিউটেশনাল টুলস লাগবে, ডিটেইলড মডেলিং করতে হবে, এবং সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিস করতে হবে। সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিস করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। এটা আমাদের একটা সম্ভবত সেশন 2-তেই আছে। এটা যখন আমরা ডিটেল জানবো তখন বুঝতে পারবো যে এটা কত জটিল, বিষয়টা এত সহজ না। পাস্ট ইভেন্ট গুলোর অনেক ডেটা লাগে যেটা বাংলাদেশে আসলে নাই। সো এটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সটে। ইন্টেন ডেটা ইন্টেন্সিভ,
মানে ডেটা যদি আমি ভুল ইনপুট দেই, মানে সাইসমিক রিস্ক, সয়েল কন্ডিশন, স্ট্রাকচারাল বিহেভিয়ার, ভুল ডেটা ইনপুট দিলে আমার কিন্তু রেজাল্ট ভালো আসবে না। রেগুলেটরি অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে, যেমন কোড বেসড, যে প্রেসক্রিপটিভ যেটা বললাম, ট্রেডিশনাল কোড বেসড ডিজাইন যেটা, তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেক্ষেত্রে লোকাল জুরিসডিকশন বা এই অথরিটি আমাদেরকে এটার পারমিশন দিবে কিনা, সেটা কিন্তু আমাদের আগে থেকেই তাদের সাথে কথা বলতে হবে। এই ধরনের কিছু জটিলতা আছে। সো রেগুলেটরি অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে। আর আনসার্টেনটি থাকে অনেক, মানে আনসার্টেনটি ইন সাইসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্ট অ্যান্ড বিল্ডিং রেসপন্স, এগুলোর কারণে দেখা যায় ডিসিশন মেকিং এ অনেক কমপ্লেক্সিটি চলে আসে। সো এই ধরনের চ্যালেঞ্জ আছে। ইভেন আরেকটা বিষয়, যে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন করলাম, করে বিল্ডিং ডিজাইন করে দিয়ে দিলাম, আর এটা কনস্ট্রাকশন করে ফেলবে, এটা হবে না। অবশ্যই পিয়ার রিভিউড হতে হবে। অবশ্যই এটাকে রিভিউ করতে হবে। রিভিউ করবে আরেকজন, মানে ওটাকে রিভিউ করে কনফার্ম করবে, কারণ এখানে অনেক নলেজের ডেপথের দরকার, অনেক কমপ্লেক্সিটি আছে, অনেক ভুল থাকতে পারে, অনেক কিছু কনসিডারেশনে নাও আসতে পারে। অবশ্যই এটাকে রিভিউ করতে হবে। সো এই ধরনের চ্যালেঞ্জও আছে। টাইম কনজিউমিং তো অবশ্যই। আরেকটা মেথড, মানে সরি অ্যাপ্রোচ, এনার্জি বেসড সাইসমিক ডিজাইন, ইবিএসডি। এটা আরো খুবই মজার ব্যাপার। এটা করতে পারলে আরো ভালো। এটা নিয়ে কাজ হচ্ছে এবং কাজ হয়েছে কিছু। এটার ফোকাসটা হচ্ছে মেইনলি ডিসিপেশন অফ সাইসমিক এনার্জি। মানে সাইসমিক এনার্জিটাকে যদি ডিসিপেট করে ফেলা যায়, তাহলে স্ট্রাকচারটা বেঁচে যায়। যেমন কিভাবে করতে পারি, যেমন ড্যাম্পার ইউজ করতে পারি স্ট্রাকচারের মধ্যে। ড্যাম্পার ইউজ করলে ড্যাম্পার এনার্জিটাকে অ্যাবজর্ব করবে বা এটাকে ডিসিপেট করবে। বেজ আইসোলেটর ইউজ করতে পারি। বেজ আইসোলেটর ইউজ করলে আমাদের বিল্ডিং এর মধ্যে আর্থকোয়েকের যে এনার্জি বা ওই ফোর্সটা আসবেই না পুরোপুরি। তখন দেখা যাবে শুধু মিনিমাম গ্রেভিটি লোডে ডিজাইন করলেই হয়ে যাচ্ছে বিল্ডিং। এই মেথড কি, এখানেও ডাইনামিক অ্যানালাইসিস দরকার, এবং নন লিনিয়ার টাইম হিস্ট্রি অ্যানালাইসিস করতে হবে। এনার্জি বেসড মডেল করতে হবে। আম, এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে, যেমন ভিসকাস ড্যাম্পার বা ফ্রিকশন ড্যাম্পার, এগুলো ইউজ করা যায়। কি ফিচার্স কি কি আমরা যদি দেখি, এনার্জি ডিসিপেশন ডিভাইস, যে বেজ আইসোলেটর অথবা ড্যাম্পিং সিস্টেম। ড্যাম্পিং সিস্টেম বিভিন্ন রকমের হয়, অনেক ধরনের ড্যাম্পিং সিস্টেম এখন তো আরো বের হচ্ছে। মানে হাইব্রিড সিস্টেমও আছে ড্যাম্পারের মধ্যে, যেমন ভিসকাস ড্যাম্পার, ফ্রিকশন ড্যাম্পার, টিউন মাস ড্যাম্পার, হাইব্রিড ড্যাম্পারও আছে। ফোকাসড অন রেজিলিয়েন্স, রেজিলিয়েন্ট হবে অবশ্যই স্ট্রাকচারটা, ওইভাবে চিন্তা করে। ইমপ্রুভড কমফোর্ট, অবশ্যই। যদি বেজ আইসোলেশন হয়, তাহলে তো তার এই ভাইব্রেশনে বিল্ডিং এর মধ্যে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। তখন এটা কমফোর্ট দিবে অকুপেন্টদের। তো এগুলো হচ্ছে কি ফিচার্স এনার্জি বেসড সাইসমিক ডিজাইনের। আরো কিছু বিষয় আছে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। রিডিউসড সাইসমিক ফোর্স, সেটা তো বললামই, যে বেজ আইসোলেশন করলে তো সাইসমিক ফোর্স কমে যাবে বা ড্যাম্পার ইউজ করলে।
ইনক্রিজড বিল্ডিং লাইফ স্প্যান, যেহেতু সে খুব একটা নন লিনিয়ার স্টেটে যাবে না, সো দেখা যাবে বিল্ডিং এর মধ্যে ওইরকম ফোর্স, ল্যাটারাল ফোর্স সে এক্সপিরিয়েন্স করবে না। তখন দেখা যাবে রিপেয়ার কস্ট কমে যাচ্ছে, মেনটেনেন্স কস্ট কমে যাচ্ছে, লাইফ স্প্যান এমনিতেই বেড়ে যাবে। ইফেক্টিভ ফর ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেমন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে হসপিটাল, ব্রিজ, হাই ভ্যালু ইনফ্রাস্ট্রাকচার, এসব ক্ষেত্রে এটা ইউটিলাইজ করা যায়। আহ, তবে এটা করতে গেলে যেমন ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, ইনিশিয়াল কস্ট অনেক হাই হয় বেজ আইসোলেশন বা ড্যাম্পারের বসাতে গেলে। তবে এখন হয়তো কিছু কিছু এরকম ড্যাম্পার পাওয়া যাচ্ছে যেগুলো স্ট্রাকচারাল কম্পোনেন্টের মাঝখানে, নন স্ট্রাকচারাল কম্পোনেন্ট যেগুলো আমরা ইউটিলাইজ করি ওইগুলোর মধ্যেই ড্যাম্পার হিসাবে কিছু অ্যাড করা যায়, যেগুলো কিছুটা পারফরমেন্স ইমপ্রুভ করে। সেক্ষেত্রে হয়তো ইনিশিয়াল কস্ট এত হাই হবে না, মেনটেনেন্স খুব একটা লাগে না। আর সরি, মেনটেনেন্স লাগে হচ্ছে ড্যাম্পিং সিস্টেমের জন্য, ড্যাম্পিং সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা, বা বেজ আইসোলেটর যদি হয় সেক্ষেত্রে ওই মেনটেনেন্স গুলো করতে হবে আমাকে ভালো মতো। আর কমপ্লেক্স ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা কমপ্লেক্স, এবং এটা মডেল করে, অ্যানালাইসিস করে, ডিজাইন করে এবং অ্যাকচুয়াল সিমুলেশনটা করা খুবই ডিফিকাল্ট। এটা অনেক কমপ্লেক্স একটা বিষয়। কিছু কাজ এটা নিয়ে করা হচ্ছে, এবং কিছু অ্যাপ্লিকেশনও আছে, কিন্তু আহ, খুব একটা বেশি নাই বাংলাদেশে। আমি আমি হয়তো থাকতে পারে কিছু কাজ, আমার জানা নাই, আমি জানি না। কিছু কাজ হয়তো আছে, বেজ আইসোলেশন বা ড্যাম্পার। ড্যাম্পার নিয়ে আমি কাজ করি না, সেজন্য আমার আইডিয়া নাই আসলে। এখন আমি যদি কম্পেয়ার করি এই সবগুলোর মধ্যে, ফোকাসটা কি ছিল? ফোর্স বেসড স্ট্রেংথ অ্যান্ড ফোর্স রেজিস্ট্যান্স। স্ট্রেংথ, এমন স্ট্রেংথ আমাকে চিন্তা করতে হবে যাতে ফোর্স রেজিস্ট্যান্স হয়। ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইনের ক্ষেত্রে ল্যাটারাল ড্রিফট এবং ডিফরমেশনটা কিভাবে কন্ট্রোল করতে হবে সেটা। আমি জাস্ট এটার একটা সামারি এখানে দেয়া আছে বলতে গেলে। ফোর্স বেসড ডিজাইনে স্ট্রেংথ এবং ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইনে ডিফরমেশন এন্ড ড্রিফট, এগুলোকে কন্ট্রোল করতে হবে। পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনে বিভিন্ন সাইসমিক ইভেন্টে বা আর্থকুয়েক লেভেলে তার পারফরমেন্স সেট করতে হবে, এবং সে পারফর্ম করতে হবে স্ট্রাকচারটাকে, ওইটার উপর ফোকাস করা হয়। এনার্জি বেসড হচ্ছে এনার্জি ডিসিপেশনটা এবং রেজিলিয়েন্স, রেজিলিয়েন্ট কিভাবে করা যায়, এনার্জি ডিসিপেশনটা কিভাবে হবে সেটা নিয়ে মেইন ফোকাস। কি অ্যানালাইসিস মেথড? বেস ফোর্স বেসড ডিজাইনে হচ্ছে ইকুইভ্যালেন্ট ল্যাটারাল ফোর্স এবং রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, এগুলো হচ্ছে সবই লিনিয়ার, লিনিয়ার অ্যানালাইসিস, স্ট্যাটিক লিনিয়ার, ডাইনামিক লিনিয়ার। ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইন হচ্ছে পুশ ওভার অ্যানালাইসিস করে করা যায়। আর পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন এবং এনার্জি বেসড সাইসমিক ডিজাইন, ওই ক্ষেত্রে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে, নন লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিস। এবং এনার্জি ডিসিপেশন মডেলিংও করতে হবে, এনার্জি ডিসিপেশনটা কিভাবে হবে ওইটার মডেল করতে হবে। মডেলের মধ্যে এটা ইনকর্পোরেট করতে হবে ড্যাম্পিং বা বেজ আইসোলেশন ওইগুলোকে, এনার্জি বেসড সেসমিক ডিজাইনের ক্ষেত্রে। এডিশনাল পারফরমেন্স বেসড সেসমিক ডিজাইনের সাথে এডিশনাল ডাইনামিক অ্যানালাইসিস তো অবশ্যই করতে হবে। এডিশনালি এনার্জি ডিসিপেশনের বিষয়গুলো মডেলে নিয়ে আসতে হবে। পারফরম্যান্স, এটা আসলে আলটিমেটলি এনার্জি বেসড ডিজাইনের দিকে যাবে ফিউচারে। পারফরমেন্স বেসড ডিজাইন নিয়ে এখন কাজ হচ্ছে অনেক, অনেক অ্যাপ্লিকেশনও আছে। এনার্জি বেসড সাইসমিক ডিজাইনের অ্যাপ্লিকেশন কিছু আছে, এবং ফিউচারে এটা নিয়ে কাজ করা হবে আরো বেশি, কাজ হচ্ছে, রিসার্চ হচ্ছে আরো অনেক। পারফরমেন্স ক্রাইটেরিয়া,
যেমন ফোর্স বেসড ডিজাইনে স্ট্রাকচারাল পারফরমেন্সটা কি হবে, স্ট্রাকচারাল সেফটি, নো কলাপস, কলাপস যেন না হয় সেটা আমরা চিন্তা করি। আর ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইনের ক্ষেত্রে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা কন্ট্রোল করতে হবে, লিমিটের মধ্যে রাখতে হবে, এটা আমরা চিন্তা করি। স্ট্রাকচারের ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট লিমিটেড, লিমিটিং যে ভ্যালু সেই ভ্যালুর মধ্যে যেন থাকে ড্রিফট ডিসপ্লেসমেন্টের, সেই সেভাবে সে যেন পারফর্ম করে সেটা সেট করতে হয়। পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে পারফরমেন্স অবজেক্টিভ সেট করতে হয়, যেমন আইও, ইমিডিয়েট অকুপেন্সি, এলএস, লাইফ সেফটি অ্যান্ড সিপি, কলাপস প্রিভেনশন। এছাড়াও আরো অনেক পারফরমেন্স লেভেল আছে, এই তিনটা এখানে বললাম। যেমন পারফরমেন্স লেভেল কিন্তু স্ট্রাকচারাল না, নন স্ট্রাকচারাল বা কম্পোনেন্টস ক্ল্যাডিংস এর জন্য বলা আছে বিভিন্ন গাইডলাইনে, ওইগুলো কিন্তু চিন্তা করতে হয়। সো আমরা ওইদিকে যাব না, আমাদের মেন ফোকাস থাকবে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলোর উপরে। আর এনার্জি বেসড সাইসমিক ডিজাইনের ক্ষেত্রে এনার্জি ডিসিপেশন, স্ট্রাকচারাল ড্যামেজ রিডাকশন কিভাবে করা যায় এইগুলো নিয়ে চিন্তা করা হয়, পারফরমেন্স গুলো ওইভাবে সেট করা হয়, এনার্জি কিভাবে ডিসিপেশন হবে, ড্যাম্পার না আইসোলেটর বা কি করতে হবে ওই জিনিসগুলো, ড্যামেজ কিভাবে রিডাকশন করা যায়। কমপ্লেক্সিটি, ফোর্স বেসড ডিজাইনের ক্ষেত্রে সিম্পল এবং প্রেসক্রিপটিভ, মানে কোড বেসড। সিম্পল মানে একবারে বলে দেয়া আছে কি করতে হবে, ধরে ধরে আমাদের এটা করলেই হয়ে যাবে। আর ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইনে কমপ্লেক্সিটিটা একটু মডারেট, নন লিনিয়ার অ্যানালাইসিস দরকার, একেবারে সহজও না বিষয়টা, কমপ্লেক্সিটিটা মডারেট বলা যায়। আর পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন এবং এনার্জি বেসড সাইসমিক ডিজাইনের ক্ষেত্রে আমাদের যেহেতু নন লিনিয়ার টাইম হিস্ট্রি অ্যানালাইসিস করতে হয়, এই জন্য কমপ্লেক্সিটিটা হচ্ছে হাই, ডিটেইলড মানে সিমুলেশন দরকার। আহ, এবং এখানে দেখেন এনার্জি বেসড ডিজাইনের ক্ষেত্রে রিকোয়ার্স স্পেশালাইজড ডিভাইসেস এন্ড অ্যানালাইসিস, মানে স্পেশালাইজড ডিভাইস লাগবে আমাদের, ডিভাইসের ব্যাপারে আমাদের জানতে হবে ডিভাইসটা কিভাবে কাজ করে, ওইটার প্রপার্টি গুলোকে আমরা কিভাবে মডেল ইনকর্পোরেট করব, সেই বিষয়গুলো। অ্যাডভান্টেজেস, ফোর্স বেসড ডিজাইনের ক্ষেত্রে সিম্পল টু অ্যাপ্লাই, কস্ট ইফেক্টিভ ফর লো রাইজ বিল্ডিংস, মানে হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু কস্ট ইফেক্টিভ না। ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইনে বেটার সুইটেড ফর ফ্লেক্সিবল স্ট্রাকচারস, এই যে পুশওভার অ্যানালাইসিস ফ্লেক্সিবল স্ট্রাকচারের জন্য বেস্ট, বেটার সুইটেড। আর পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের ক্ষেত্রে এটা কম্প্রিহেন্সিভ, রিস্ক বেসড, ফোকাসড অন লং টার্ম সেফটি, এবং এখানে যেই জিনিসগুলো, যেই ধরনের স্ট্রাকচারগুলো ফোর্স বেসড ডিজাইন বা ওই যে ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইন করা যায় না, লিমিটেশন আছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, আমরা যদি সাইসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয় অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফ্ল্যাট প্লেট এলাও করে না। কিন্তু আমি পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের মাধ্যমে চাইলে সাইসমিক ডিজাইন ক্যাটাগরি দিতে পড়বে ওই রকম জায়গায়, ওই রকম ইয়াতে, আম, ওই ক্যাটাগরিতে ফ্ল্যাট প্লেট ডিজাইন করতে পারি, যদি পারফরমেন্স স্যাটিসফাই করে, পারফরমেন্স অবজেক্টিভ গুলো যদি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে রাখা রাখা যায়, তাহলে অবশ্যই ওইটা দিয়ে করা যাবে এবং ফ্ল্যাট প্লেট ডিজাইন করা যায়। আরেকটা যদি বলি, যেমন হাইলি ইরেগুলার শেপের বা জিওমেট্রিক্যালি ইরেগুলার বা ইরেগুলার বা টর্সনাল ইরেগুলারিটি বা কমপ্লেক্স বিল্ডিং যদি হয়, সেক্ষেত্রে পুশওভার অ্যানালাইসিস বা ডিসপ্লেসমেন্ট বেসড ডিজাইন কিন্তু অ্যাপ্লিকেবল না, সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স বেসড ডিজাইন করা যায়, ওইটা নন লিনিয়ার টাইম হিস্ট্রি দিয়ে করা যাবে। মানে নন লিনিয়ার টাইম হিস্ট্রিকে যদি এমপ্লয় করি
তাহলে যত ধরনের জটিলতাই থাকুক না কেন, মানে কমপ্লেক্সিটি থাকুক না কেন, সেটা সলভ করা সম্ভব। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন নলেজের ঘাটতি থাকলে বা অনেক টাইম কনজিউমিং, তারপর আমার যদি পর্যাপ্ত পরিমাণ ডেটা না থাকে, সাইসমিক হ্যাজার্ড মানে হ্যাজার্ড অ্যানালাইসিস করার মতো, অথবা সয়েলের ডেটা যদি পর্যাপ্ত না থাকে, সেক্ষেত্রে এটা ডিফিকাল্ট হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আর এনার্জি বেসড সাইসমিক ডিজাইনের ক্ষেত্রে রিডিউসেস সাইসমিক ফোর্সেস, সাইসমিক ফোর্সটাকে রিডিউস করে, ইমপ্রুভ করে। এই তো এই হচ্ছে আমাদের 4 ধরনের সাইসমিক ডিজাইনের যে অ্যাপ্রোচ, এগুলোর মধ্যে কম্প্যারিজন এবং তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা কোনটা কোন দিকে কাজে লাগবে এরকম। আমরা একটু আগাই সামনে। বেসড সাইসমিক ডিজাইন প্রসিডিউর, এটা কিভাবে করতে হয়, এটার একটা ছক দেয়া আছে এখানে, একটা ফ্লো চার্টের মতো। এখানে ইনিশিয়াল কিছু ইনফরমেশন লাগে, যেমন আর্কিটেকচারাল ড্রয়িং তো আমাদের সব ক্ষেত্রেই লাগে। জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন, সয়েল রিপোর্টও যে এসপিটি ভ্যালু আর বিয়ারিং ক্যাপাসিটি থাকলেই হবে না, আরো অনেক কিছু লাগবে এখানে। শেয়ার অফ ভেলোসিটি বা অন্যান্য অনেক বিষয় আমাদের দরকার আহ, এই পিভিডির ক্ষেত্রে। এগুলো আমরা দেখবো কি কি লাগবে পরবর্তীতে, জাস্ট প্রসিজিওরটা দেখি। প্রবাবিলিস্টিক সাইসমিক হ্যাজার্ড অ্যাসেসমেন্ট লাগবে, সাইসমিক হ্যাজার্ড রিপোর্ট লাগবে। তো এটা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখবো। এটা খুবই কমপ্লেক্স একটা পার্ট আমাদের দেশের জন্য, পর্যাপ্ত ডেটা না থাকার কারণে। তারপরে উইন্ড টানেল টেস্ট, উইন্ডের ক্ষেত্রেও তো পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন করা যায়, পারফরমেন্স বেসড ডিজাইন করা যায় উইন্ডের ক্ষেত্রে। সেটাও আমাদের এখানে আমরা ইউটিলাইজ করতে পারি উইন্ড ডিজাইনের ক্ষেত্রে। তো যাই হোক, এই ইনফরমেশন গুলো লাগবে ইনিশিয়ালি। তারপরে কোড বেসড একটা ডিজাইন আমরা করব, বিল্ডিং এর কোড বেসড ডিজাইন করব। কোড বেসড ডিজাইন করার পরে যেটা করব, কোড বেসড ডিজাইনটা কিভাবে হবে? ফার্স্ট proportions of the building using linear analysis method, typically রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করে করতে পারি আমরা। হ্যাঁ, কোড বেসড ডিজাইন যেটা অনেক টল বা সুপার টল বিল্ডিং হলে এটা তো লিনিয়ার স্ট্যাটিক দিয়ে হবে না, তখন রেসপন্স স্পেকট্রাম দিয়ে আমরা এটা কোড বেসড ডিজাইন করতে পারি। সরি। তারপরে আমাদের আসবে পারফরমেন্স বেসড ডিজাইন। এই যে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছি, বক্সের মধ্যে যা হবে সবই পারফরমেন্স বেসড ডিজাইনের আওতায় পড়বে। আমরা পারফরমেন্স অবজেক্টিভ সেট করব। এক্ষেত্রে দুইটা জিনিস লাগবে, একটু আগেও বলেছিলাম যে আম, একটা হচ্ছে পারফরমেন্স লেভেল সেট করতে হবে, যেমন ইমিডিয়েট অকুপেন্সি, লাইফ সেফটি, কলাপস প্রিভেনশন। আরেকটা হচ্ছে সাইসমিক হ্যাজার্ড লেভেল, যেমন সার্ভিস লেভেল আর্থকোয়েক, এসএলই, বা ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকোয়েক। তো কোনটার সাথে কোনটা এই জিনিসটা আমাদেরকে সেট করতে হবে অবজেক্টিভ। তাহলে স্ট্রাকচারের পারফরমেন্স কি হবে, কোন ধরনের আর্টকুয়েকে সে অবজেক্টিভ যদি সেট হয়ে যায়, তখন আমরা ওই আর্টকুয়েক গুলো অ্যাপ্লাই করব এবং করে অ্যানালাইসিস করব, মডেল করব, নন লিনিয়ার মডেলিং করব, তারপরে অ্যানালাইসিস করে ডিজাইন অথবা এক্সিস্টিং বিল্ডিং হলে ইভালুয়েট করব। আর যদি নতুন বিল্ডিং হয় তাহলে ডিজাইন করব, বা অ্যাসেসমেন্ট করব, বা ইভালুয়েশন করব, অথবা ডিজাইন করব। তারপরে আমরা দেখব যে তার যে ক্রাইটেরিয়া, মানে পারফরমেন্স পারফরমেন্সটা যে আমরা ইভালুয়েট করব, সেটা
অবজেক্টিভটাকে স্যাটিসফাই করে কিনা। যেরকম অবজেক্টিভ আমি সেট করলাম, যদি সেট না করে তাহলে আবার রিমডেলিং করে অ্যানালাইসিস করে আবার ইভালুয়েট করবে, এভাবে চলতে থাকবে। যখন অবজেক্টিভটাকে স্যাটিসফাই করবে, মানে লিমিটিং ক্রাইটেরিয়া বা লিমিটিং ভ্যালুগুলোর মধ্যে চলে আসবে, ডিসপ্লেসমেন্ট ড্রিফট বা অন্যান্য যেই ক্রাইটেরিয়াগুলো আমরা চেক করব অ্যাকসেপ্টেন্স লিমিটের সাথে, সেটা স্যাটিসফাই যখন হয়ে যাবে, তখন আমরা এটা ফাইনাল করব যে ঠিক আছে আমাদের ডিজাইন কমপ্লিট। তারপরে আমরা পিয়ার রিভিউর জন্য পাঠাবো। পিয়ার রিভিউ হওয়ার পরে ফাইনালি আমরা রিপোর্ট প্রিপেয়ার করব এবং কনস্ট্রাকশন ডকুমেন্ট রেডি করব। এই হচ্ছে পারফরমেন্স বেসড ডিজাইনের এই যে প্রসিডিউর। এটা করতে গেলে আমাদের কি কি লাগবে একটু আগে বলছিলাম, যে আর্টকুয়েক গ্রাউন্ড মোশন লাগবে, যেমন এই যে এখানে সার্ভিস লেভেল আর্টকুয়েক, ম্যাক্সিমাম কনসিডার্ড আর্টকুয়েক, এগুলো তো এখানে আহ, আহ, ওইগুলো তো গ্রাউন্ড মোশনের মানে সাইসমিক হ্যাজার্ড লেভেল, কিন্তু আমাকে রিয়েলি রিয়েল আর্থকুয়েক লাগবে আমার, রিয়েল আর্থকুয়েক লাগবে। যে আর্থকুয়েকটা আমি বিল্ডিং এর নিচে টাইম হিস্ট্রি হিসাবে বিল্ডিং এর বেজে অ্যাপ্লাই করব। কিন্তু সরাসরি যেমন আমি এল সেন্ট্রো একটা আর্থকুয়েক চিন্তা করলাম আর আমার একটা বিল্ডিং এর মধ্যে বেজে দিয়ে দিলাম এক্সাইটেশন, ডিজাইন করে ফেললাম, এভাবে না। এটার জন্য কিছু আহ, জিনিস আমাদের চিন্তা করতে হয়, যেমন সিলেকশন অফ গ্রাউন্ড মোশন। গ্রাউন্ড মোশনটা কিভাবে সিলেক্ট করব, সিলেকশনের কিছু মেথড আছে, যেমন এখানে 4টা মেথডের কথা বলা আছে: ডিটারমিনিস্টিক মেথড, প্রবাবিলিস্টিক মেথড, কন্ডিশনাল স্পেকট্রাম মেথড, মাল্টি সিনারিও মেথড। তো কন্ডিশনাল স্পেকট্রাম মেথডটা পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের ক্ষেত্রে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই প্রত্যেকটা মেথড বা এগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাসে কিন্তু ডিটেল আলোচনা করব। এবং এটাকে শুধু সিলেক্ট করলে হবে না, গ্রাউন্ড মোশনটাকে গ্রাউন্ড মোশন সিলেক্ট করার ক্ষেত্রে কোন মেথডে সিলেক্ট করব এবং কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে সিলেক্ট করব, এগুলো প্রত্যেকটা ডিটেল বলা আছে। সিলেক্ট করার পরে স্কেলিং অফ গ্রাউন্ড মোশন, গ্রাউন্ড মোশনটাকে স্কেল করতে হবে। স্কেলিং এরও বিভিন্ন মেথড আছে। এখানে স্কেলিং টু ডিজাইন রেসপন্স স্পেকট্রাম, ডিজাইন রেসপন্স স্পেকট্রামের সাথে স্কেল করতে পারি। স্কেলিং ফর স্পেকট্রাল ডিসপ্লেসমেন্ট, স্কেলিং টু ম্যাচ পিজিএ, পি গ্রাউন্ড অ্যাক্সিলারেশনের সাথে ম্যাচ করানোর জন্য ম্যাচ ম্যাচ করিয়ে স্কেল করতে পারি আমরা। স্পেকট্রাল ম্যাচিং মেথড আছে আরেকটা, মানে আমাদের যে ডিজাইন রেসপন্স স্পেকট্রাম সেটার সাথে ম্যাচ করাবো, স্পেকট্রাল ম্যাচ করাবো, এরকমও হতে পারে। নন লিনিয়ার স্কেলিং, এনার্জি বেসড। তো এখানে স্পেকট্রাল ম্যাচিং মেথডটা আমাদের জন্য সহজ, এটা আমরা ইউটিলাইজ করতে পারি। আমরা দেখি কোনটা কিরকম, কোনটা আমাদের জন্য অ্যাপ্রিপিয়েট, ওইটাই আমরা ইউটিলাইজ করব। আর এই দুইটা বিষয়, গ্রাউন্ড মোশন সিলেকশন এবং স্কেলিং, এই দুইটার জন্য এখানে দুইটা ভালো রেফারেন্স আমি এখানে দেখাচ্ছি, যে এনআইএসটি, এখানে এনইএইচআরপির একটা রিপোর্ট, রিপোর্টটার নাম হচ্ছে স্কেলিং, সিলেক্টিং অ্যান্ড স্কেলিং আর্থকুয়েক গ্রাউন্ড মোশনস ফর পারফর্মিং রেসপন্স হিস্ট্রি অ্যানালাইসিস। মানে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের জন্য আমাকে, বা টাইম হিস্ট্রি অ্যানালাইসিসের জন্য বা রেসপন্স হিস্ট্রি অ্যানালাইসিসের জন্য কিভাবে গ্রাউন্ড, বিশাল বড় একটা বই এখানে বলা আছে, কয়েকশো পৃষ্ঠা বই। অথবা মানে আরেকটা আছে, সরি, প্যাসিফিক আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার, পিআর বলে সংক্ষেপে, এইটারও একটা গাইডলাইন আছে, সিলেকশন অ্যান্ড স্কেলিং অফ গ্রাউন্ড মোশনস ফর ননলিনিয়ার রেসপন্স হিস্ট্রি অ্যানালাইসিস অফ বিল্ডিংস ইন পারফরমেন্স বেসড আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং। এটাকেও আমরা ফলো করতে পারি। এটা অনিল কে চোপড়া এবং আরেকজন, দুইজন মিলে লিখেছেন।
তো এই দুইটা খুব ভালো রেফারেন্স, এছাড়াও আরো অনেক রেফারেন্স পাওয়া যাবে, আপাতত এই দুইটা আমরা এখানে দেখালাম। আচ্ছা, তাহলে প্রথমে আমাকে টাইম হিস্ট্রি ডেটা কিভাবে সিলেক্ট করতে হবে এবং কিভাবে স্কেলিং করতে হবে সেটা আমাদের দরকার। আহ, তারপরে আমরা আসি স্ট্রাকচারাল পারফরমেন্স লেভেলে আসি। স্ট্রাকচারাল পারফরমেন্স লেভেলটা কিরকম? এই যে ওপি, অপারেশনাল, এখানে লাইট জ্বলছে, বাইরে দেখা যাচ্ছে, ভেরি লিটল ড্যামেজ, মানে ড্যামেজ নাই বললেই চলে। অপারেশনাল, আইও ইমিডিয়েট অকুপেন্সি, মাইনর কিছু রিপেয়ার বা কিছু মানে মাইনর বা রিপেয়ার না করলেও চলবে এরকম একটা ব্যাপার, তেমন ইয়া হয় না, ড্যামেজ হয় না। আর এই লেভেলটা হচ্ছে ড্যামেজ টু পার্টিশন, পার্টিশন গুলোতে ড্যামেজ হয়ে যাচ্ছে, পারফরমেন্স লেভেলটাকে, বিল্ডিং এর পারফরমেন্স লেভেলটা, এটাকে লাইফ সেফটি বলে। তারপরে আরেকটা হচ্ছে নিয়ার কলাপস স্ট্রাকচারাল স্টেবিলিটি, মানে এটা কোন রকম দাঁড়িয়ে থাকবে, কলাপস করে একবারে ইয়া হবে না, মানে কলাপস করে স্যার মতো পড়ে যাবে না বা কলাপস করে যাবে না, কিন্তু কলাপস করবে তার আগ মুহূর্তে কোন রকম গ্রেভিটিতে সে দাঁড়ায় থাকবে, গ্রেভিটি লোড নেওয়ার ক্ষমতা থাকবে, শুধু ল্যাটারাল লোড নেওয়ার ক্ষমতা থাকবেই না তার। সো এটা হচ্ছে কলাপস প্রিভেনশন। তো এই ড্যামেজের পার্সেন্টেজ কেমন, এটার একটা কালার কোড দিয়ে বলা আছে, যেমন এখানে 0 আর এখানে 99%। তো ড্যামেজ অর লস। এখন ড্যামেজ গুলোর সাথে স্ট্রাকচারাল এলিমেন্ট গুলো, যেমন বিম, কলাম, স্ল্যাব, শিয়ার ওয়াল, ডায়াফ্রাম বা অন্যান্য যে এলিমেন্ট গুলো, ক্র্যাক কেমন হবে, কতটুকু ফেলর হবে, এই বিষয়গুলো কিন্তু ডিটেল ব্যাখ্যা করা আছে বিভিন্ন কোডে, এটা আমরা পরবর্তীতে হয়তো দেখব। আমাদের আর বেশি নাই, 2-3টা স্লাইড আছে, এটা শেষ করে ফেলি একেবারে। এটা কি ব্রেক দরকার আছে? হ্যালো, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেউ 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 বলছিলেন যে 5 মিনিটের ব্রেক দিতে। আচ্ছা, অবশ্য আমাদের আধা ঘন্টা সময় আছে ব্রেকটা। আচ্ছা। আহ, আমি যেটা করতে পারি, মানে এখানে হয়তো আর কয়েক মিনিট বললেই শেষ হয়ে যাবে, তারপরে ব্রেকের পরে আমরা ডিসকাস হ্যাঁ, করলাম, এরকম হতে পারে। হ্যাঁ, এটা এটাই করবো এটাই কি? ভালো, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ মাহাদি। আচ্ছা, একটু আগে আমি যেটা দেখলাম, গ্রাউন্ড মোশন সিলেকশন, স্কেলিং, স্ট্রাকচারাল পারফরমেন্স লেভেল, এগুলো ডিটেল, প্রত্যেকটারই ডিটেল থাকবে পরবর্তী লেকচারগুলোতে বা সেশনগুলোতে। এটা জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য আজকের ক্লাসটাতে। সাইসমিক হ্যাজার্ড লেভেল, হ্যাজার্ড লেভেল আমি তো এর আগেও বলেছি যে 3 ধরনের এখানে চিন্তা করা যায়, যেমন সার্ভিস লেভেল আর্থকুয়েক, কোনো, আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কেটে কেটে যাচ্ছে। হ্যালো, মাহাদি। ভাই, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, অসুবিধা হচ্ছে আচ্ছা, না। আহ, কারো অসুবিধা হলে একটু নক দিলেই হবে। আচ্ছা, আমি কন্টিনিউ করি। তো 3 ধরনের
হ্যাজার্ড লেভেল, এখানে সাইসমিক হ্যাজার্ড লেভেল এই তিনটা রেসপন্স স্পেকট্রাম এখানে দেখানো দেখানো দেখা যাচ্ছে। আহ, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকুয়েক। এটার আহ, এই আর্থকুয়েকটা প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্স হচ্ছে 2% ইন 50 ইয়ার্স, মানে রিটার্ন পিরিয়ড চিন্তা করলে 2475 বছর, মানে বছরে একবার হতে পারে এরকম। আরেকটা হচ্ছে ডিজাইন বেসিস আর্থকুয়েক বা ডিজাইন বেস আর্থকুয়েকও বলে অনেকে। এটা হচ্ছে MC 2/3, যেটা ধরে আমরা ডিজাইন করি, ফোর্স বেসড ডিজাইন যেটা, এটা হচ্ছে 475 বছর রিটার্ন পিরিয়ড। আর সার্ভিস লেভেল আর্থকুয়েক এটা 43 বছর রিটার্ন পিরিয়ড। সো এটা MC হচ্ছে সবচেয়ে বড় আর্থকুয়েক, তার চেয়ে কম DB, তার চেয়ে কম সার্ভিস লেভেল আর্থকুয়েক। তো এইগুলো এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে আবার এরকম না, এটা নিউ বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে এগুলো চেঞ্জ হবে। এটা আমরা আরো ডিটেল একটু দেখব পরবর্তী সেশনে। এটা নিয়ে আরো আলোচনা হবে এবং আরো কিছু ফিগার এবং আরো কিছু টেবিল আসবে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা কিভাবে চিন্তা করা হচ্ছে হ্যাজার্ড লেভেলটাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। এটা এখানে ইনকর্পোরেট করা হচ্ছে কয়েকটা জিনিসকে। এক নাম্বার হচ্ছে, এখানে আমি আসলে মেনলি পারফরমেন্স অবজেক্টিভ বের করব। অবজেক্টিভটা কি হবে সেটা সেট করব। আমি প্রথমে দেখলাম উপরের যে চারটা বিল্ডিং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পারফরমেন্স লেভেল। প্রথমটা হচ্ছে অপারেশনাল, পরে ইমিডিয়েট অকুপেন্সি IO, তারপরে LS, তারপরে CP। এগুলো হচ্ছে বিল্ডিং এর পারফরমেন্স বা স্ট্রাকচারের পারফরমেন্স লেভেল। আর এদিকে যে তিনটা দেখতে পাচ্ছি ভার্টিক্যালি, এটা হচ্ছে স্মল আর্থকুয়েক মানে সার্ভিস লেভেল আর্থকুয়েক, মাঝখানে হচ্ছে ডিজাইন বেসিক আর্থকুয়েক বা বেসিস আর্থকুয়েক, আর একটা হচ্ছে লার্জ আর্থকুয়েক, এটা ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকুয়েক। সেক্ষেত্রে আমাদের যদি আমাদের কোনো একটা স্ট্রাকচার বা বিল্ডিং এটা কি পারফরমেন্স অবজেক্টিভ সেট করতে হবে সেটা স্ট্যান্ডার্ড বা গাইডলাইনে বলা আছে। যেমন আমরা যদি স্ট্যান্ডার্ড অকুপেন্সি চিন্তা করি, যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং চিন্তা করা যায় ক্যাটাগরি 2, সেক্ষেত্রে সার্ভিস লেভেল আর্থকুয়েকে তার পারফরমেন্স লেভেলটা হবে ইমিডিয়েট অকুপেন্সি। এটা সার্ভিস লেভেল আর্থকুয়েকে ইমিডিয়েট অকুপেন্সি তার পারফরমেন্স লেভেল হতে হবে। এবং ডিজাইন বেসিস আর্থকুয়েকে তার পারফরমেন্স লেভেলটা হতে হবে লাইফ সেফটি। আর ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকুয়েকে তার পারফরমেন্স লেভেলটা হবে কলাপস প্রিভেনশন। এই যে এইটা হচ্ছে ক্যাটাগরি 2 এর জন্য বা 1 এর জন্য। যদি ক্যাটাগরি 3 হয়, হসপিটাল বা যে কোন একটা বিল্ডিং এ 5,000-এর বেশি অকুপেন্ট যদি থাকে, এরকম ক্রাইটেরিয়া আছে, সেটা হলে পারফরমেন্সটা এরকম হতে হবে। সার্ভিস লেভেল আর্থকুয়েকে অপারেশনাল এবং ইমিডিয়েট অকুপেন্সির মাঝখানে হবে। ডিজাইন বেসিস আর্থকুয়েকে ইমিডিয়েট অকুপেন্সি IO এবং LS এর মাঝখানে। আর ম্যাক্সিমাম কনসিডার আর্থকুয়েকে LS এবং CP-র মাঝখানে। আর যদি ক্যাটাগরি 4 হয় তাহলে সার্ভিস লেভেল আর্থকুয়েকে অপারেশনাল, তারপরে ইমিডিয়েট অকুপেন্সি, তারপরে লাইফ সেফটি। মানে ক্যাটাগরি 4 মানে ইম্পর্টেন্সি অনেক হাই, সেক্ষেত্রে কলাপস প্রিভেনশনে তাকে পাঠানো যাবে না, যত বড় আর্থকুয়েকই হোক। আর আর যেহেতু এটার ইম্পর্টেন্সি কম, ক্যাটাগরি 1 এবং 2, সে কলাপস প্রিভেনশনে যেতে পারে MC তে। বিষয়টা হচ্ছে এরকম, মানে যেমন আমি যদি চিন্তা করি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট,
এটা অবশ্যই ক্যাটাগরি 4 হবে। সেটার ইম্পর্টেন্সই অনেক বেশি, তার লাইফ স্প্যানও অনেক বেশি হওয়া লাগবে। তার মধ্যে অনেক বেশি ড্যামেজ অ্যালাউ করা যাবে না। সেক্ষেত্রে আমি অবশ্যই ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকুয়েকের লাইফ সেফটি, মানে বেশি ড্যামেজ যেন না হয়, পারফরমেন্স লেভেলটা যেন লাইফ সেফটির মধ্যে থাকে, সেটা এনশিওর করব। এটা কোড বা গাইডলাইন প্রেসক্রাইব মানে বলে, যেমন SC41 বা অন্যান্য জায়গায়, যেমন টল বিল্ডিং ইনিশিয়েটিভ TBI বা অন্যান্য ফেমাতে P58 বা ATC40 বা অন্যান্য গাইডলাইনে এইগুলো সাজেস্ট করে এরকম। কিন্তু এখানে কথা হচ্ছে ক্লায়েন্ট বা ওনার যদি চিন্তা করে যে ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকুয়েকে আমি ইমিডিয়েট অকুপেন্সির বাইরে যেতে চাই না, মানে আমার ড্যামেজ কম হতে হবে, সেটা করতে পারে, তার ইচ্ছা। বিষয়টা হচ্ছে এরকম, তবে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। এর বাইরেও তাহলে এই যে পয়েন্টগুলো দেখলাম, 9টা পয়েন্ট বোল্ড, মানে এই পয়েন্ট, এগুলো হচ্ছে, এগুলোকে আমরা বলতে চাই পারফরমেন্স অবজেক্টিভ। মানে এই অবজেক্টিভটা আমরা সেট করলাম, এর বাইরেও objective নিজের ইচ্ছা মতো চিন্তা করতে পারে। সো পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনে এটাই হচ্ছে মজা, যে মানে আহ, আমি হচ্ছে ডিজাইন করে দিব, আর ক্লায়েন্ট সেটা নিবে। এখন সে বলবে তার রিকোয়ারমেন্ট কি, আর আমি ওইভাবে তাকে সাপ্লাইটা দিব। যার কারণে অথরিটির সাথে এটা একটা কনফ্লিক্টিং সিচুয়েশন হতে পারে। সেই জন্য অথরিটির পারমিশন দরকার। এটা একটা জটিলতা বা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, যেটা একটু আগেই বললাম। অ্যাপ্লিকেশন অফ পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন ওয়ার্ল্ড ওয়াইড, এখানে কিছু ফিগার দেয়া আছে। যেমন হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে ট্রান্স আমেরিকা পিরামিড সান ফ্রান্সিসকোতে, এটা এই বিল্ডিংটা, এটা পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন অ্যাপ্রোচে করা। তারপরে এই যে এটা হচ্ছে জাপানে, জাপানে এটা কি, টোকিও স্কাই ট্রি, এটা টোকিও স্কাই ট্রি, এটা হচ্ছে সান ফ্রান্সিসকো অকল্যান্ড বে ব্রিজ, এটা এটাও পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন অ্যাপ্রোচে করা। এটা হচ্ছে মানে এটা তো ব্রিজ, এটা একটা স্পেশাল স্ট্রাকচার, এটা টল বিল্ডিং, সুপার টল বিল্ডিং। আর এটা হচ্ছে একটা কি বলে, হেরিটেজ বিল্ডিং বলা যায়, কালচারাল বা হিস্টোরিক বিল্ডিং। এটা হচ্ছে প্যালেস অফ দা পার্লামেন্ট, বুদাপেস্ট, রোমানিয়া। এই যে এটা এটা অনেক বড় একটা বিল্ডিং, এটা বেশ কমপ্লেক্স আছে বিল্ডিংটা। এটা একটা ভিউ দেখতে পাচ্ছি এখানে, আর অন্যান্য ভিউ দেখলে বুঝতে পারবেন যে এটার কমপ্লেক্সিটি অনেক বিল্ডিং এ। তো এরকম কিন্তু হয়ে যাচ্ছে অনেক কাজ, নতুন বিল্ডিং, নতুন স্ট্রাকচার, অথবা ওই যে হিস্টোরিক বিল্ডিং বা পুরাতন স্ট্রাকচারের রেট্রোফিটিং বা অ্যাসেসমেন্ট পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন অ্যাপ্রোচে হচ্ছে। স্ট্যান্ডার্ডস অ্যান্ড গাইডলাইন্স অন পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন, কিছু কয়েকটা আমি এখানে দিলাম। এই ব্যাপারে অসংখ্য গাইডলাইন আছে। সেটা আমরা বিস্তারিত আরো আলোচনা যখন করব তখন আস্তে আস্তে আসবে সবগুলো। একটা জায়গায় আমি 50টা গাইডলাইন দিয়ে দিলে কারো মাথায় ঢুকবে না। যখন যেটা লাগবে তখন সেটা বললাম, তখন কাজে লাগবে। যেমন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুইটা, টল বিল্ডিং ইনিশিয়েটিভ। টল বিল্ডিং এর ক্ষেত্রে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের মাধ্যমে কিভাবে মানে অফ টল বিল্ডিংস, মানে এটা কিভাবে করা যায় সেটার গাইডলাইন শুধু স্পেসিফিক্যালি টল বিল্ডিং এর জন্য। 2 নাম্বার যেটা আছে, গাইডলাইন্স ফর পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন অফ বিল্ডিংস, এখানে টল বিল্ডিং ছাড়া অন্য কিছু হতে পারে, যে কোনো ধরনের বিল্ডিং। থার্ড যেটা NCHRP, এটা হচ্ছে অ্যাস্ট্রো গাইডলাইনের, হুম, অ্যাস্ট্রো গাইডলাইন্স ফর পারফরমেন্স বেসড সাইসমিক ব্রিজ ডিজাইন, ব্রিজ ডিজাইনের ক্ষেত্রে এটা
আর এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড কিছু জিনিস থাকে যেটা আমরা মানে যেমন ঘুমালে পড়লে খাইলে যেখানেই যাই না কেন আমাদের পিছন ছাড়বে না, সেটা হচ্ছে SC7। সেটা আমাদের লাগবে, ওইখানে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনের ব্যাপারে বলা আছে। এছাড়াও আমাদের সাইসমিক ইভালুয়েশন অ্যান্ড রেট্রোফিট অফ এক্সিস্টিং বিল্ডিংস, এক্সিস্টিং বিল্ডিং এর গাইডলাইন, কম্প্রিহেন্সিভ একটা গাইডলাইন এটা, SC41। এখানে খুব ডিটেইল বলা আছে এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে, যেমন বলা আছে নিউ বিল্ডিং এর ক্ষেত্রেও এখানে পাওয়া যাবে অনেক কিছু। নিউ বিল্ডিং এর ব্যাপারেও বলা আছে, যেমন পারফরমেন্স অবজেক্টিভ, যেমন একটু আগে দেখলাম আমরা, আহ, এই যে এটা তো এটা যেমন এক্সিস্টিং বিল্ডিং এর জন্য আছে, নিউ বিল্ডিং এর জন্য SC41 বলছে যে পারফরমেন্স অবজেক্টিভ কেমন হওয়া উচিত। তো মোটামুটি এই ছিল, মানে আজকে খুব বেশি ডিটেলে যাইনি, জাস্ট ওভারভিউ করার চেষ্টা করলাম। সবাই অনেক কষ্ট করে শুনলেন। আমরা কি ব্রেক নিয়ে তারপরে আবার বসবো, এরকম কিছু? হ্যালো। হ্যাঁ, যে এটা করে যেতে পারে, অনেকের কোশ্চেন থাকতে পারে, সেক্ষেত্রে 5 মিনিট ব্রেক নিয়ে কোশ্চেন অ্যান্সার করতে পারে। পার্টিসিপেন্টস যারা আছেন, আহ, তাদের ওনাদের কোনো রিকোয়ারমেন্ট ছিল বা এরকম কিছু? আব্দুল মুকিত। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন মুকিত? আমরা কন্টিনিউ করতে পারি, যদি প্রশ্ন হচ্ছে কম থাকে তাহলে রাত্রি শেষ হয়ে যাবে। ওকে স্যার, ব্রেক ব্রেক লাগবে না বলতেছে সবাই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই রিজভী স্যার কিছু বলবেন? স্যার কি আছেন? হ্যালো। হ্যালো। আচ্ছা, আমরা ডিসকাশন তাহলে করি। আহ, কেউ যদি কিছু বলতে চান। আপনারা যদি কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করেন, তাহলে একজন একজন করে আমি কল করতে পারবো। ওকে ভাই, টাইমের ব্যাপারে কেউ কেউ হচ্ছে বলতেছিলেন যে সপ্তাহে 3 দিন আর সপ্তাহে 2 দিন, 2 দিন হলে কোন 2 দিন, একটা ব্যাপার। আচ্ছা, সপ্তাহে 2 দিন হলে মনে হয় ভালো হয়, কারণ এটা একটু আহ, পড়াশোনারও দরকার আছে, শুধু কোর্স করলেই তো হবে না, একটু সবার একটু দেখার জন্য সময়ও দরকার। সবাই তো চাকরি করে বলতে গেলে। আমরা 2 দিন করতে পারি। এখন কোন 2 দিন করলে সুবিধা হয় সেটা মানে সেট করা দরকার।
আমরা একটা ছুটির দিন রাখতে পারি, একদিন। সাইদুর রহমান ভাইয়া। হ্যাঁ, বলেন ভাইয়া। জি, সালাম আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আছি স্যার। থ্যাংক ইউ আপনার এই কোর্সটার জন্য। ভাইয়া বলেন। জি। আচ্ছা, সময়ের ব্যাপারটা বোধহয় সবাই বলুক 2 দিনই বোধহয় ভালো হয়। হ্যাঁ, তারপরও কোন দিন হবে এটা সবাই যেভাবে বলে ওভাবে বলে বলে ভালো হয় আর কি। হুম। আর আমার ছোটখাটো যে একটা প্রশ্ন ছিল, করতে পারি কিনা? জি ভাইয়া, আচ্ছা, শিওর। মানে আমার আমার কোশ্চেনটা হচ্ছে, আমাদের বিএনবিসি তো নতুন ডিজাইনের কোড। হ্যাঁ, মানে একেবারে নতুন বিল্ডিং এর কোড। তো জি আমাদের এই কোডে দেখা যাচ্ছে যে আমাদের যে কনভেনশনাল প্রেসক্রিপটিভ ইয়েটাও যেরকম আছে, আমাদের কিন্তু নন লিনিয়ার পোর্শনটাও এবার অ্যাড হয়েছে, অ্যানালাইসিস পার্ট। বিশেষ জি। করে নন লিনিয়ার টাইম হিস্ট্রি আছে, নন লিনিয়ার স্ট্যাটিকও আছে। সবার রেসপন্স স্পেকট্রাম চারটাই আছে। চারটাই আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা বিএনবিসির ফ্রেমওয়ার্কে আমরা কি এটা কি কোড বেসড হবে আমাদের পারফরমেন্স ডিজাইনটা, যেহেতু অ্যানালাইসিসটা আছে? মানে না, এটা কি আমরা বলতে পারি কিনা? না, হবে না। কারণ পারফরমেন্স বেসড ডিজাইনে ওই যে এগুলো কিন্তু জাস্ট ডিজাইনের টুলস। আমি পুশ ওভার অ্যানালাইসিস করলাম, বা আমি রেসপন্স স্পেকট্রাম করলাম, অথবা আমি টাইম হিস্ট্রি করলাম, কিন্তু এটাই কিন্তু শেষ না। পারফরমেন্স বেসড ডিজাইনের মেইন অবজেক্টিভ বা ফোকাসটাই হচ্ছে পারফরমেন্স অবজেক্টিভ সেট করতে হবে, যেটা বিএনবিসি তো এইভাবে বলা নাই। সো এটা কিন্তু কোড বেসড হবে না আসলে। না, মানে আমি ওগুলা, হ্যাঁ ওগুলাও ইউজ হবে। আমি আমি বলছি যে এটা কি বিএনবিসির বরখেলাপ হবে কিনা, আমরা যদি করার ইয়ে নিই আর কি, অ্যাটেম্প নিই বেসড অন আপনার অন্যান্য যা যা আছে, আপনি টিবিআই হোক বা ASC41, হ্যাঁ, অথবা আপনার ফিমা P58, যেই যা যা আছে ওগুলো ফলো করেই যদি করা হয়। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু বিএনবিসি কিন্তু অ্যানালাইসিসের এটাকে দেওয়ার ফলে হয়েছে কি, এটা একটা উইন্ডো ওপেন হয়েছে আমাদের জন্য। বিএনবিসিটা তো আমাদের আসলে অনেক ক্ষেত্রে ইভেন আমাদের কোড বেস ডিজাইনেও আসলে অনেক কিছু হয়তো নাই। হ্যাঁ, আমরা হয়তো এসিআই বা এসি, লোডের ক্ষেত্রে এসি আর ডিজাইনের জন্য এসিআই নেই। তো আমরা যদি বিএনবিসির এই যে যা আছে নন লিনিয়ার অ্যানালাইসিসের যতটুকুই আছে, সাথে যদি আপনি আপনি যে ম্যাটেরিয়াল গুলো বললেন বা আপনি যে গাইডলাইনটা বললেন, এটা দিয়ে যদি করি, জি। তাইলে তো এটা একসেপ্টেবল হওয়ার কথা, তাই না? হ্যাঁ, করা করা যাবে না, ইয়া হবে না। মানে এখানে তো বলা আছে যে বিএনবিসিতে যদি আমরা যদি প্রপার জাজমেন্ট করতে পারি, জি, আমরা জি। বিএনবিসির বাইরেও কাজ করতে পারি, এরকম কিন্তু সব জায়গাতেই বিএনবিসিতে বলা আছে। তো ওই রেসপেক্টেও কিন্তু করা যায়। আহ, এ- তবে মানে এটা হচ্ছে জাস্টিফিকেশন থাকতে হবে প্রপার। আচ্ছা, না এখন এখন তো আসলে আমাদেরকে আহ, মানে আসলে তো সামনের দিকে আগাতে হবে। হ্যাঁ, কোনো না কোনো ভাবে যেহেতু আমাদের এখানে এখন কিন্তু আপনার বেশ বড় বড় বিল্ডিং হচ্ছে, আপনি নিজেই জানেন না তো, আপনারাও কয়েকটা বিল্ডিং এ জড়িত আছেন। 30 তলা 40 তলা বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, রিজভি ভাইরাও জি। বোধহয় করতেছে। তো আলটিমেটলি তো ইনফ্যাক্ট পার্সোনালি আমার মনে হয় যে 40 45 তলা হলেই বাংলাদেশে আসলে পিবিটি তে যাওয়া উচিত। হুম, হ্যাঁ, যাওয়া উচিত। যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের প্রপার হয়তো আমরাও ওয়েল ইকুইপড না। হ্যাঁ, আমাদের সোসাইটিও ওইভাবে ইয়ে না। বাট এরপরে গেলেই তো আসলে এটা আসবে। তো এটা কি আসলে বিএনবিসির কোডের মধ্যে যদি, মানে আপনারা যদি একটা ইয়ে করে দেন, মানে আপনারাও যদি একটা ইয়ে বলে দেন আমরা, যে এইভাবে ভাই এভাবে আমি হয়। বুঝতে জি, পেরেছি আপনার কথাটা। মানে আমরা যেমন নন লিনিয়ার টাইম হিস্ট্রিটাকে এমপ্লয় করলাম এখানে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইনে। তো নন লিনিয়ার টাইম হিস্ট্রির জন্য বিএনবিসি যে গাইডলাইনটা দিচ্ছে সেটাকে আমরা ফলো করলাম। তাতে করে বিএনবিসি যেভাবে বলছে সেভাবে আমরা অ্যাপ্রোচটাকে নিলাম। আহ, পাশাপাশি পারফরমেন্স বেসড যে গাইডলাইন, সেগুলো আমরা এএসসি বা টিবিআই বা ফেমা থেকে নিয়ে সলভ করলাম। বিষয়টা এরকমই তো বলছেন, তাই না? জি, 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 মানে উইন্ডোটা ওপেন করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আসলে একটা চর্চার বিষয়, সময় লাগবে আমাদের। এখন থেকেও যদি আমরা চেষ্টা করি, দেখা যায় 2-3 বছর লেগে যাবে এগুলোতে
আসলে তারপর ভাইয়া বাংলাদেশে আমরা তো এই যে অন্যান্য জায়গায় কিন্তু পিবিডি করতে গেলে হুম, অথরিটির পারমিশন লাগে এবং তারা এটাকে অনেকভাবে চেক করে দেখে যে কোনোভাবে আনসেফ হয়ে যাচ্ছে কিনা। তো দেখা যায় বাংলাদেশে অথরিটি কারা, মানে আমি মানে আমরা আসলে জানি না কারা চেক করবে এগুলো। অথরিটি কিভাবে চেক করবে, আহ, কারা চেক করবে, এই ধরনের বিষয় কিন্তু নাই। হ্যাঁ। হুম, এই এটা ঠিক ধরনের আছে, অনেক ব্যাপার আছে। এটা কোনো বিষয় নাই। হ্যাঁ। না, এটা এটা মানে যদি এটা আহ, আহ, মানে এটা নিয়ে কাজ করতে হয়, অথরিটি তৈরি করতে হবে। যেমন হ্যাঁ, পিডাব্লিউডি অথরিটি একটা তৈরি। অথরিটি, হ্যাঁ, যারা কিন্তু জি। এই সক্ষমতা অর্জন করতে পারে আর কি। রাজুক হয়তো পারবে না, বাট পিডাব্লিউডি একটা হ্যাঁ, অথরিটি যারা হ্যাঁ, ওনারা হ্যাঁ, এরকম অনেক রিসার্চ বেসড চেষ্টা করে কাজও পারবে। করেছেন, যেমন সিএনসিআরপির ওনাদের গাইডলাইন আছে 5টা। হ্যাঁ, সাইসমিক ইভালুয়েশন, রেট্রোফিটিং, রিহেবিলিটেশন, হ্যাঁ, রেট্রোফিটিং। আবার পরবর্তীতে এটাকে এক্সটেন্ড করে বিএসপিপি গাইডলাইন তৈরি করলো 4টা। তো এটা কিন্তু বেশ ভালো, যদিও এটা আমাদের গাইডলাইন বিএনবিসির সাথে যায় না, কারণ এটা মেনলি জাপানের যে স্ট্যান্ডার্ড বা গাইডলাইন ওইগুলোকে ফলো করে করা। তো এগুলো যদি এসসি বা এসসিআই এর সাথে অ্যালাইন থাকতো তাহলে কিন্তু এগুলো আমরা এতদিনে ইউটিলাইজ করতে পারতাম, এবং ওইখানে কিন্তু নন লিনিয়ার পুশওভার বা এই ধরনের বিষয়গুলো তারা খুব ভালো মতো এক্সপ্লেন করেছে। তো কাজ করে নাই এরকম না, অনেক কাজ আছে আমাদের দেশে। যাক, আরো আমাকে বোধহয় হাত তুলেছে। হ্যাঁ, আমার প্রশ্ন জি শেষ ভাই, আর কি। জি, থ্যাংক ইউ থ্যাংক ভাই। ইউ। সালাম। জি। আশফাকুর রহমান। আসসালামু আলাইকুম। আহ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর যেটা বললেন 2 দিনই ঠিক আছে, কিন্তু শুক্রবার ছাড়া, শুক্রবারে রাখেন না। শুক্রবার ছাড়া যে কোনো 2 দিন করেন, এটা হলো একটা। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, আহ, এখানে এই অ্যানালাইসিস থেকে বিল্ডিং এর যে ব্রিক ওয়াল গুলি আছে, ইনফিল ওয়াল, সেগুলোকে কি মানে ধরতে হবে মডেলিং এর সময়? আচ্ছা, মানে ওইটার জন্য যে এডিশনাল স্টিফনেস যেটা আসে সেটাকে জি, জি। ইনকর্পোরেট করা দরকার কি না। করতে পারলে ভালো, করতে পারলে ভালো। তবে নর্মালি কিছু পেপার আমরা দেখেছিলাম যে 5 ইঞ্চ ব্রিকওয়াল হলে ওইটা ইগনোর করা যায়, কিন্তু 10 ইঞ্চ ব্রিকওয়াল হলে ওইটা আমরা আমাদেরকে ইনকর্পোরেট করা দরকার স্ট্রাকচারে। তো এই ধরনের একটা কাজ আমরা করেছিলাম। আহ, পরবর্তীতে এটা নিয়ে খুব বেশি কাজ করা হয়নি আর। আহ, তো এটাকে ইনকর্পোরেট করা যাবে। এবং আমাদের এখানে এই, একটা বিল্ডিং এর কাজ করেছিলাম, ভাইয়ার নাম মনে নাই। আচ্ছা, যাই হোক, মানে তো এটাতে দেখা যায় যে ওই যে সফট স্টোরির ইফেক্ট যেটা, সেটা কিন্তু ভালো মতো বোঝা যায়। জি, জি, আমাদের বিএনবিসি তে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, বাট এটা আসলে কিভাবে করা হয় এ নিয়ে তেমন কোনো গাইডলাইন বা কিছু নাই। আপনারা কি এখানে না, সেটা খুব খুব দেখাবেন? একটা নাই, খুব এখানে কি একটা সেটা নাই। দেখাবেন? আমরা নোট করে রাখি, পরবর্তীতে চেষ্টা করব, মানে একটু আমাদের। চেষ্টা করিয়েন, হ্যাঁ, জি। কারণ এই জিনিসটা দেখাতে পারলে আমাদের অনেক উপকার হবে আর কি। কারণ এটার তো আসলে ইফেক্ট আসে, আর যেহেতু বিএনবিসি তেও আছে, সেক্ষেত্রে এটা আমাদের জানাটাও জরুরি, যেটা আমরা জি। কিভাবে আসলে ইনকর্পোরেট করব বা করা উচিত। জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আরিফুজ্জামান ভাই। আচ্ছা ভাই, আমার টাইম নিয়ে একটু ইয়ে ছিল, সেটা হলো যে শনিবার বা যে কোনো একদিন করলে হয় ভালো। তো সেই হিসাবে শনি সম আমরা করতে পারি আর কি। আর আরেকটা বিষয় ছিল, সেটা হলো আমরা তো সিসমিক ইভ্যালুয়েশন অফ ওই বিল্ডিং করতেছি আর কি, পারফরমেন্স বেসড ডিজাইন করতেছি। তো আমরা যে, আমি যতটুকু পড়েছিলাম টল বিল্ডিং নিয়ে, সেটা হলো যে টল বিল্ডিং যদি খুব বেশি টল হয়, তো সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড যেহেতু অনেক বেশি হয়, তো সিসমিক লোডটা তখন আর গভর্ন করে না, উইন্ডটা তখন গভর্ন করে। সো রাইট।
তো যখন খুব বেশি টল বিল্ডিং হবে তখন সেই ক্ষেত্রে উইন্ডের জন্য আমরা কোনো পারফরমেন্স বেসড ডিজাইন করতে পারি কিনা, বা এরকম কোনো প্রসিডিউর আছে কিনা? হ্যাঁ, করা যাবে। করা যাবে, সেক্ষেত্রে উইন্ড টানেল প্রসিডিউরে আসতে হবে, উইন্ড টানেল টেস্ট করে দেখতে হবে পারফরমেন্স কি হয়। তো বাংলাদেশে এই ফেসিলিটিস নাই বললেই চলে। উইন্ড টানেল আমি যতটুকু জানি এমআইএসটিতে একটা আছে, বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে একটা আছে, কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টের এই উইন্ড টানেল মনে হয় খুব একটা কাজ করে না এবং অনেক পুরাতন, যেটা এখন আসলে ইউজেবল না, ইউটিলাইজ করা যাবে না। আর আমি এমআইএসটির যেটা আছে সেটার ব্যাপারে আমার জানা নাই। আমি এটা নিয়ে কাজ করেছিলাম কিছু, যেমন আমার একটা থিসিসের স্টুডেন্ট ছিল যে সিমুলেশন করে করা, মানে সফটওয়্যারে উইন্ড টানেল, উইন্ড টানেল হচ্ছে আহ, আহ, একবারে উইন্ড টানেল তৈরি করে ওইটার মধ্যে লোড দেয়া না, এটা কম্পিউটার সফটওয়্যারে উইন্ড টানেল তৈরি করে লোড দেয়া যায়। তো এটা আবার নিউমেরিক্যালের সাথে এক্সপেরিমেন্টালটাকে ম্যাচ করাইতে হয়। শুধু নিউমেরিক্যাল করলে হবে না, আবার শুধু এক্সপেরিমেন্টাল করলেও হবে না, দুইটা একসাথে করতে হবে এবং দুইটার রেজাল্ট যদি কমপ্লাই করে, একসাথে মিলে বা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেয়, তখনই এটা নিয়ে কাজ করা যায়। তো বাংলাদেশে উইন্ড ডাইনামিক্স নিয়ে বা উইন্ড টানেল নিয়ে বা কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কাজ করেছেন এরকম আমার জানা একজন আছে। উনি ডক্টরেট করে আসছেন জাপান থেকে। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বর্তমান হেড সম্ভবত নাইমুল, নাইমুল হ্যালো। হক বা ইসলাম। তো তো এটা অবশ্যই চিন্তা করতে হবে আমাদের হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে এটা। আসসালামু আলাইকুম। তো আমি এটা নিয়ে কাজ করিনি, আমার আইডিয়া নাই বললেই চলে। হ্যাঁ, আরেকজন কিছু বলতে চাচ্ছেন, জি, আমি সাখাওয়াত আলী আমি খান। একটু কথা বলতে চাচ্ছি। আমরা সবাই হচ্ছে স্কেজুলের ব্যাপারে যদি একজন একজন করে কথা বলি তাহলে আমাদের টাইমটা শেষ হয়ে যাবে। আমরা লিখে দেই স্কেজুলের ব্যাপারে, কারো যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে সেটা করি একজন একজন করে। হ্যাঁ, আমরা হ্যান্ড রেজ করি, আমি একজন একজন করে ডাকবো। এই পর্যায়ে ইশতিয়াক হোসেন, ইশতিয়াক হোসেন ভাই। জি। জি, আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম নাজমুল, আমি আসসালাম ভাই, ইশতিয়াক কেমন বলছি। আছেন? জি, কেমন কেমন আছেন? এই আছেন? তো আছি, আমরা ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। তো আহ, মানে আমি খুব কিউরিয়াস অ্যান্ড খুব এক্সাইটেড এই প্রোগ্রামটাতে জয়েন করে, যে আমরা আপনার সাথে ইফতেখার আলম স্যারের সুপারভিশনে, জামিলুর রেজা চৌধুরী স্যার ছিলেন আমাদের অ্যাডভাইজার, মনে আছে যে আমরা 9 ইয়ার্স আগে আমাদের 3টা প্রজেক্টে বিটিএ থেকে আমরা এইটা জি করেছিলাম ভাইয়া। আপনাদের সাথে। অ্যান্ড তখন স্যারের সাজেস্ট করা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ফিচার, সেটা আমরা এখন পর্যন্ত ইউজ করছি। তো এটা ছিল, আগেরটা ছিল হচ্ছে আগের বিএনডিসি অনুযায়ী, 2006 অনুযায়ী আমাদের ডিজাইন করা বিল্ডিং এ। তো জি, ডেফিনেটলি এখন তো নতুন বিএনডিসি তে আমরা করছি, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড যে আহ, এটাতে আবার আপনার সাথে আমরা শিখবো, আলোচনা করব, অ্যান্ড হোপফুলি উই উইল কাম আপ সামথিং বেটার, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ জি, ভালো কিছু হবে। জি। আমরাও শিখবো, থ্যাংকস ফর সবাই কামিং আপ উইথ দিস ট্রেনিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু এই পর্যায়ে শওকত আলী খান ভাই। জি, জি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, না, আমি আসলে মানে দুবাই থেকে আমি জয়েন করছি। আসলে টপিকটা খুবই আম, আমি লিঙ্কডইনের মাধ্যমে পাইছি। এটা মানে সম্ভবত গতকালই আমার চোখে পড়ছে এবং আজকে আমি রেজিস্ট্রেশন করছি। ফরচুনেটলি সম্ভব হয়েছে প্রথম থেকে শরীর হওয়া। না, আমি আসলে যে জন্য বলতে চাচ্ছিলাম ওই যে আপনার আহ মানে উইন্ডের ব্যাপারটা নিয়ে অত কথা হচ্ছিল, যে উইন্ড টানেলের যে ব্যাপারটা। তো জি, আসলে উইন্ডের ব্যাপারটা কিন্তু অত ক্রিটিক্যাল না, মানে আহ, এখানে কিন্তু দুইটা জিনিস। যদিও ঠিক আছে, হাই রেঞ্জ যখন আসবে, যেহেতু আমার নিজে প্র্যাকটিক্যালি আমি প্রায় মানে আমি যে সমস্ত প্রজেক্টে ইনভলভ আছি এর মধ্যে আপ টু 80 স্টোরি বিল্ডিং আছে দুবাইতে। এখানে দুবাইতে যেটা হয়, মানে 40 তলার উপরে গেলেই এটা অ্যাজ পার
দুবাই মিউনিসিপ্যালিটি এটা অবশ্যই উইন্টার্ন করা লাগে, মানে উইন্ডের জন্য, অথবা এনি মানে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল স্ট্রাকচারের ক্ষেত্রে যদি ইভেন নিচেও হয় সেক্ষেত্রেও কিন্তু উইন্টার হয়। যেমন দুবাই ফ্রেম, আপনারা শুনছেন যে দুবাই ফ্রেম, ওটাতে কিন্তু উইন্টার করা হয়েছে। অথবা মিউজিয়াম অফ ফিউচার, যে ওটা তো উইন্টার করা হয়েছে। তো উইন্টারটা কিন্তু অত ক্রিটিক্যাল কোনো ব্যাপার না, কিন্তু আসলে উইন্টারটা খুবই সিম্পল, যেহেতু আসলে সিসমিকটাই ক্রিটিক্যাল। কারণ সিসমিকের যদি আমি অনেক উপরেও যাই, সেক্ষেত্রে হয়তো আমার ডিজাইন ফোর্সটা হয়তো সেখানে উইন্ড গভর্ন করবে, কিন্তু সেখানে আমার যে স্ট্রাকচারাল ডিটেলিং গুলো আমি ইউজ করব, সেগুলো কিন্তু সেখানে কিন্তু সিসমিকটা গভর্ন করবে। মানে ফোর্সটা হয়তো আমি উইন্ড থেকে নিচ্ছি, কিন্তু সিসমিক ডিটেইলিং সেখানে কিন্তু অ্যাজ পার এসিআই বা যে কোনো কোডে সেখানে কিন্তু আমাকে এনশিওর করতে হবে হচ্ছে সিসমিক, এটা এটা মাস্ট, এটা করতে হবে। আর উইন্ডের যে ব্যাপারটা, উইন্টারনেল যেটা মানে স্পেশাল স্ট্রাকচার বা সুপার টল অথবা মেগা টলের ক্ষেত্রে আহ, এটা নর্মালি ইভেন দুবাইতেও সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু এখানে উইন্ড টানেল যেটা বলতে ল্যাব নেই, ল্যাবটা বেশি হচ্ছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। জি, এটা মেইনলি ইভেন দুবাইয়ের বেশিরভাগ যে কোম্পানিগুলো ওরা কাজ করে উইন্টার নিয়ে, এরা কিন্তু সিঙ্গাপুর অথবা এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অথবা সিডনি অথবা ইউকে এরকম মানে বাইরে থেকে হচ্ছে। এখানে জাস্ট যিনি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার থাকেন, যে কোম্পানি থাকে, তারা কিন্তু ইনিশিয়ালি মানে ফোর্স বেসড ডিজাইনই তারা কিন্তু ওখান থেকে, আমরা জানি ওখানে কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে পিরিয়ড, মানে আমরা যে রেসপন্স স্পেক্ট্রাম অ্যানালাইসিস আমি যে স্কেলিং গুলো করি ওখানে, বেস শেয়ার, ওভারটার্নিং মোমেন্ট, পিরিয়ড, এই জিনিস কিছু ডাটা ওরা চায়, ওগুলো দিতে হয় ওদেরকে। আর আরেকটা হচ্ছে ওটার সাথে সাথে নেক্সট 50 ইয়ার্স কি কি ধরনের স্ট্রাকচার আসতে পারে, ওরা একটা এস্টিমেশন রেডি করে। ওদের ওদের কাছে এটা আছে, ডিএম থেকে ওরা নিয়ে নেয়, ওরা জানে যে নেক্সট 50 ইয়ার্স এ ফিউচার একটা প্ল্যানিং থাকে, মাস্টার প্ল্যান থাকে ডিএম এর বা ইউএই তে বা যে কোনো ভালো দেশে ওদের একটা মাস্টার প্ল্যান থাকে যে এখানে সামনে কিন্তু বড় বড় বিল্ডিং গুলো আসবে। তো ওইটার সাপেক্ষেও কিন্তু বর্তমান এবং ফিউচার ওইটার সাপেক্ষে তারা উইন্ড টানেলের মাধ্যমে ওরা ওইটার একটা মডেলিং করে ওখানে অ্যাজ পার দা জোন তারা উইন্ড লোড অ্যাপ্লাই করে। ওখান থেকে তারা দুই ধরনের ডাটা পায়, একটা হচ্ছে প্রেজেন্ট ডেটা অ্যাজ পার দ্য কন্ডিশন, মানে আমার এই বিল্ডিংটা যখন হবে। আরেকটা হচ্ছে তো ফিউচার, ফিউচারে কি আর আহ, ফিউচার, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ রাফনেসটা ফিউচার, কি হবে সেটা। হ্যাঁ ফিউচারে হয়। এক্ষেত্রে বর্তমান এবং ফিউচারের ক্ষেত্রে দুই ধরনের ডেটা আসে, একটা হচ্ছে সার্ভিসিবিলিটির জন্য যেটা 10 ইয়ার্স, আর একটা হচ্ছে 50 ইয়ার্স আগে ছিল, এখন তো 700 ইয়ার্স। এখন দুবাইতে আমরা যেটা ফলো করি SC 722 অথবা 716 যেটা বলেন, এখন কিন্তু আমরা আহ, মানে একটা হচ্ছে যেটা মেম্বার ডিজাইন, আলটিমেট ডিজাইন, সেটা আগে ছিল 50 ইয়ার্স, এখন করি 700 ইয়ার্স। আপনারা জানেন C 716 কিন্তু আমাদের কম্বিনেশন গুলো কিন্তু চেঞ্জ হয়েছে আগের তুলনায়। আগে জি, উইন্ডের জি। ফ্যাক্টর ছিল 1.6, এখন কিন্তু উইন্ডের ফ্যাক্টর হচ্ছে 1। কারণ উইন্ডের যে SC 710 থেকে শুরু হয়েছে, এখন কিন্তু ওরা যে ম্যাপ, উইন্ড যে ম্যাপ ইউজ করে সেটা কিন্তু তিনটা এখন, আগে ছিল একটা, এখন আচ্ছা। তিনটা, এখন হ্যাঁ এখন তিনটা ম্যাপ ইউজ করে ওটার সাপেক্ষে আলটিমেট ডিজাইনটা হয় হচ্ছে অ্যাজ পার 716 অথবা 722 তে। এটা সেটা হচ্ছে আপনার 700 ইয়ার্স এর জন্য, যেটা আমাদের দুবাইতে হচ্ছে আপনার 106 মাইল পার আওয়ার বা 47 মিটার পার সেকেন্ড। তো বাংলাদেশে তো বেশি হবে, হ্যাঁ, আরো বেশি। যেহেতু অনেক বেশি হবে। আহ, আর আর সার্ভিসিবিলিটিটা তো আমার 10 ইয়ার্স এর জন্য নিই, সেটা 30 হয় আর কি, 67 মাইল পার আওয়ার হয়। তো এখানে ওই ক্ষেত্রে উইন্টার হলো কিন্তু দুটো জিনিস থাকে, মানে ডেটা ফর আলটিমেট ডিজাইন, ডেটা ফর সার্ভিসিবিলিটি। মানে এখানে আপনার ভাইব্রেশনটাকে কনসিডারেশন নিয়ে আসা হয়, এখানে ভাইব্রেশনটা। এটা কি আপনারা সিমুলেশন করেন না কম্পিউটারে, নাকি জি, ওই যে
এক্সপেরিমেন্টাল ডেটাটাই ইউটিলাইজ করেন? কিছু উইন্টার জি জি, উইন্টারের জন্য ওইখানে। না, সিমুলেশনটা ওরা সিমুলেশনটা করে হচ্ছে আপনার ল্যাবে, এবং ওই ধরনের ল্যাব দুবাইতে নেই। এগুলো আপনার আহ, এগুলো সিঙ্গাপুরে আছে, এটা এআইটি তে আছে, এখানে আচ্ছা কিন্তু অফিস আচ্ছা আছে, আচ্ছা। প্রত্যেকটার অফিস আছে, অনেকগুলো অফিস আছে। তো ল্যাব নেই, কারণ ল্যাবটা হচ্ছে এক্সপেন্সিভ। এটা ল্যাব নাই। ল্যাবটা সিডনিতে আছে, আপনার লন্ডনে আছে, সিঙ্গাপুরে আছে এআইটি, থাইল্যান্ডে আছে এআইটি তে, এরকম এবং আমেরিকাতে তো অনেক জায়গায় আছে। তো এগুলো কিন্তু দুবাইতে নেই, মানে মিডল ইস্টে কোথাও নেই ল্যাব, হ্যাঁ, মিডল ওনাদের ইস্টে কোথাও বিল্ডিং নেই। গুলো কিন্তু বাইরের থেকে বেশি হাই রাইজ সুপার টল বিল্ডিং গুলো কিন্তু ওই যে, আমি যতটুকু জানি, যেমন অস্ট্রেলিয়াতেও আমার একজন পরিচিত আছে, উনি আহ, আহ, এই মিডল ইস্টের অনেক বিল্ডিং এর ডিজাইন করে অস্ট্রেলিয়াতে বসে। না না, আমাদের হাইরিজ বিল্ডিং এর ডিজাইন এখানে হচ্ছে। যেমন আমি বর্তমান যে কোম্পানিতে আমি জব করি, আচ্টা আমরা কিন্তু আমরা 80 স্টোরি করছি, 80 স্টোরি বিল্ডিং এখানে হচ্ছে। আচ্ছা। তো এখানে 100 স্টোরি বিল্ডিং এর ডিজাইন কমপ্লিটলি এখানে হচ্ছে, কমপ্লিটলি এখানে হচ্ছে, 100 উপরে হচ্ছে। কিন্তু উইন্টারের যে ডেটাটা আমি ইউজ করতেছি সেটা কিন্তু ফ্রম থার্ড পার্টি ল্যাব, ফ্রম থার্ড পার্টি আচ্ছা ল্যাব। আচ্ছা। হ্যাঁ, ওইটা ক্লিয়ার। ওরা করতেছে বেসড অন, মানে আমাদের ডেটা, আমরা যে ডেটাটা দিচ্ছি, আমরা তাদেরকে জি ইনিশিয়াল মডেল, জি। যেটা মডেল আমি বানাচ্ছি ইটেপস এর, সেটা তাদেরকে দিচ্ছি। ওখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে, এগুলো আমি তাদেরকে দিচ্ছি, ওটার সাপেক্ষে তারা ল্যাবের মধ্যে প্রোটোটাইপ বানাচ্ছে, এবং ওরা সিমুলেট করে, ওরা 14টা ওরা কন্ডিশন, মানে আহ, সম্ভবত এভরি এভরি 25 ডিগ্রির জন্য তারা এক একটা ডেটা বের করতেছে প্রত্যেকটা ফ্লোরের জন্য। হ্যাঁ, তো এগুলো এক্সেল আকারে তারা দেয়। তো এগুলোকে আমরা জাস্ট, আমরা যখন কোড বেসড যখন ডিজাইন করি, তো আমরা কি করি, ওখানে অলরেডি আমাদের কোনো কোনো ক্ষেত্রে 12টা বা 14টা, আমরা 24টা, আমরা কি করি, আমরা কেস রেডি করি, রাইট? হ্যাঁ, তো ওই ক্ষেত্রে ওইটাই 14টা কেস আমরা, এটাকে আমরা অনেক সময় করি যে আহ, হ্যাঁ, 14টা আমরা কেস রেডি করি, এভরি 25 ডিগ্রির জন্য একটা করে কেস তৈরি হয়। সেটা আসলে ওদের রিপোর্টে যে ডেটা থাকে সেটা আমরা এক্সেল আকারে ইটেক্সে নিয়ে আসি, এটা কিন্তু অপশন আছে। তো এবং ওটার সাপেক্ষে আমরা কম্বিনেশন রেডি করি। তো দুটোই থাকে, একটা কোড বেসড অনুযায়ী থাকে, আর বেসড অন উইন্টারনেল, ওটা অনুযায়ী কিন্তু আমাদের কম্বিনেশন থাকে, এবং আমরা এনভেলপ রেডি করি। তো ওটার মধ্যে যেটা ওস্ট, ওই অনুযায়ী ডিজাইন হয় আর কি। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আশা করি সামনে আরো অনেকগুলো সেশন হবে, তখন আরো জানতে পারবো। আমাদেরকে এরকম মাঝে মধ্যে বলবেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো হচ্ছে মাহাদি। টল বিল্ডিং এর ক্ষেত্রেও কখনো কখনো আপনি একটা প্রমিনেন্ট হয়ে যেতে পারে। সেটা হলো আর্থকুয়েক নেয়ার ফিল্ড, আর্থকুয়েক হচ্ছে ফার ফিল্ড। আমার বিল্ডিংটা যেখানে আছে এখান থেকে আমার সোর্স, আর্থকুয়েক সোর্সটা যদি অনেক দূরে থাকে, তখন ওই যে আর্থকুয়েক ওয়েভটা আস্তে আস্তে ওই মানে অ্যাম্প্লিটিউডটা কমে যায়। তো যে টল বিল্ডিং এর টাইম পিরিয়ডটা বেশি হয়। ফার ফিল্ড আর্থকুয়েকের ক্ষেত্রে তখন ফার ফিল্ডের সাথে ফার ফিল্ড আর্থকুয়েকের সাথে টল বিল্ডিং এর টাইম পিরিয়ডটা রেজোনেন্ট হয়ে যেতে পারে। তখন টল বিল্ডিংটাও আর্থকুয়েকের জন্য প্রমিনেন্ট হয়ে যায়। আর যদি এরকম হয় যে সোর্স এবং আমার যে বিল্ডিং, স্পেসিফিক লোকেশন অফ বিল্ডিং, এটা যদি নিয়ার ফিল্ড হয়, তখন হয়তো রেজোনেন্ট হওয়ার স্কোপ কম। তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এখান থেকে দেখলে আমাদের যে ফরল্যান্ড গুলি, এগুলি সবই হিমালয়, এই সাইড। তো হচ্ছে গিয়ে এটা আসলে নেয়ার ফিল্ড না। আবার ফার ফিল্ডও বলা যায় না, ফার ফিল্ড অনেক দূর হতো। সো আমাদের কিন্তু এটা চিন্তা করে করতে হবে, রেজোনেন্স রেজোনেন্স যে ব্যাপারটা, এটা হতে পারে, কারণ সে ঢাকার প্রেক্ষিতে এটাই। ঠিক আছে মাহাদি। আহ, আব্দুল মুকিত।
আর কেউ কথা না, আর বলবে কি? কেউ হ্যান্ড রেজ করে না। আর স্কেজুলটা তাহলে কি চেঞ্জ হবে, এই ব্যাপারে কি সবাই লিখে দিচ্ছে? জি স্যার, লিখেছে, আমরা এখান থেকে পরের ডিসিশন নিতে পারবো। আচ্ছা, এমনিতে তাহলে শনিবারে আরেকটা হচ্ছে যেটা প্রেফার থাকবে, সবাই যেটা বলবে ওইদিকেই আমরা চিন্তা করব, অসুবিধা নাই। আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই, যে কোনো দিনই আমি করাতে পারবো, সেশন করতে পারবো। তাহলে আমাদের ডিসিশন হচ্ছে 2 দিন, এরকম কি? আহ, বা- জি, আমি যা দেখলাম অধিকাংশ এই 2 দিনের